সম্ভাব্যতা। আজকে আমরা একটু সম্ভাব্যতা নিয়ে আলোচনা করব এবং আসলে সম্ভাব্যতার সলিউশনগুলো আমরা দিচ্ছি, এমসিকিউ সিকিউ সব রকমের সলিউশন আমরা দিচ্ছি, কিন্তু আমরা একটু চাচ্ছি যে এই সিকিউ বা এমসিকিউগুলো সহজে যেন একটু বোঝা যায় বা আগ্রহটা বাড়ানোর চেষ্টা করছি আর কি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে আসি একটু প্রথমেই আমরা আলোচনা করব ঘটনা নিয়ে। আসলে ঘটনা থেকেই সম্ভাব্যতার উৎপত্তি। আরও অনেক থিওরিজ আছে, কম্বিনেটরিক্স দিয়ে সম্ভাব্যতা ব্যাখ্যা করা যায়, সেট থিওরি দিয়ে। তো আমরা আমাদের যে সিলেবাস, এসএসসি লেভেলের যে সিলেবাসের পরিসর আছে সেইখান থেকে আমরা শুরু করছি ঘটনা। আসলে ঘটনা কি? যা ঘটবে বা যা ঘটে বা যা ঘটেছিল তাই ঘটনা। এখন এটা কি ধরনের হতে পারে? সাপোজ আমি একটা কয়েনকে টস করলাম, এটা একটা ঘটনা। যে আমি কয়েনকে টস করেছি, একটা ছক্কা চাললাম, এটা একটা ঘটনা। সো ঘটনা বিষয়টা আমরা প্রথমে সহজে বুঝে নিচ্ছি যে যেই মানে যা কিছু ঘটে, যা কিছু হয় বা যা কিছু প্রবর্তিত হয়েছিল বা প্রবর্তিত হবে, সেটাই ঘটনা। তো যাই হোক, একটা ঘটনার একটা ফলাফল পাওয়া যাবে। প্রথমে আমরা ঘটনার বিষয়টাকে একটু ধারণা নিলাম যে ঘটনাটা কি। কোনো একটা ফলাফল পাওয়ার জন্য একটা কিছু করা হয়, সেটাই হচ্ছে ঘটনা। ক্লিয়ার? ঘটনা শেষ। এবার আমরা চলে আসি অনুকূল প্রতিকূল ঘটনা। অনুকূল প্রতিকূল ঘটনা আসলে পাস ফেল, কেউ কেউ বলে পাস, কেউ কেউ বলে ফেল, আর কেউ কেউ বলে যে ঠিক আছে, অনুকূল প্রতিকূল দুইটা ঘটনা, এটা আসলে কারোর জন্য পাস, কারোর জন্য ফেল। সাপোজ আমি একটা কয়েনকে টস করলাম, তো টস করে আমি বললাম যে আমি টেল নেব। তো ঠিক আছে, টেল নেব, টস হলো, টসে টেল উঠলে আমি পাস, এটা কিন্তু আরেকজনের জন্য ফেল হবে। সো যাই হোক, একটা সুতরাং পাস ফেল বা অনুকূল প্রতিকূল আমরা না বলে আমরা বলতে পারি যে দু রকমের ঘটনা হয়, ইয়েস নো। এইভাবে আমরা যদি জিনিসটাকে একটু আপাতত বোঝার চেষ্টা করি। তো অনুকূল প্রতিকূল ঘটনা এটা আমরা একটু আলোচনা করলাম, জাস্ট খুব সংক্ষেপে আলোচনা করছি, কারণ আমাদের সলিউশনগুলো যাতে স্টুডেন্টরা সহজে ধরতে পারে, এইটাই হলো মূল উদ্দেশ্য এখানে। এবং অথবা এইটা আলোচনা করার আগে আমরা কিছু কথা বলবো, ঘটনার প্রকারভেদটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আর কি। তো ঘটনার প্রকারভেদটা হচ্ছে, ঘটনা মূলত দুই রকমের। ঘটনার ফলে যে ফলাফলটা আসে সেটা হচ্ছে দুই রকমের ফলাফল আসে। হ্যাঁ, বা আমরা বলি যে ঘটনাটাই দুই রকমের, যেহেতু ফলাফল দুই রকমের আসে। সো একটা হচ্ছে নির্ভরশীল ঘটনা, একটা হলো অনির্ভরশীল ঘটনা। তাহলে নির্ভরশীল, একটা হলো অনির্ভরশীল। নির্ভরশীল ঘটনা, অনির্ভরশীল ঘটনা। সো একটা যৌগিক ঘটনা, মানে একাধিক ঘটনা যেখানে আছে সেখানে আসলে দুই রকমের ঘটনা পাওয়া যায়, একটা হলো নির্ভরশীল, একটা হলো অনির্ভরশীল। আচ্ছা, নির্ভরশীল এবং অনির্ভরশীল এটা কেমন ধরনের, একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু বুঝতে চাই, জাস্ট বুঝবো, অন্য কিছু না। আমরা ঘটনা বুঝলাম, এখন তো ঘটনার প্রকারভেদ বুঝছি। অনুকূল প্রতিকূলটা কিছুটা বুঝলাম, যে আসলে হেডের জন্য টেইল অনুকূল, টেইল প্রতিকূল, হেড অনুকূল, টেইলের জন্য টেইল অনুকূল, হেড প্রতিকূল, লাইক দ্যাট। সো ছক্কায় আমরা 6 উঠলে এটাকে অনুকূল ঘটনা বলছি। তো যখন আমি 6 চাচ্ছি তখন 6 উঠলে এটা অনুকূল, বাকিগুলো অন্য কিছু উঠলে এটা প্রতিকূল, অনেকটা এই ধরনের। যাই হোক, এটা ঘটনার অনুকূল প্রতিকূলতার একটা এক্সাম্পল গেল। এখানে এই উপরে অনুকূল প্রতিকূল এবং ঘটনা, এই বিষয়গুলো আসলে জাস্ট ধারণা মাত্র। আমরা এবং অথবা বোঝার আগে আমরা ঘটনার প্রকারভেদটা দেখছি। ঘটনার প্রকারভেদ এখানে আছে হলো নির্ভরশীল এবং অনির্ভরশীল ঘটনা। এই জায়গাটা ক্লিয়ার করে বুঝতে হবে। আপাতত একটু ধারণা থাকলেই চলবে আমাদের এসএসসি লেভেলে, কিন্তু উচ্চতর ক্লাসে গিয়ে আরও ক্লিয়ারভাবে বুঝতে হবে, তখন আমাদের আলাদা লেকচার থাকে। নির্ভরশীল ঘটনা, নির্ভরশীল ঘটনাটা কি? এটা দিয়ে এমসিকিউ হতে পারে, যদিও এত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করলেই হয়তো বোঝা যাবে। নির্ভরশীল ঘটনাটা হচ্ছে যদি একটা ঘটনার উপর আরেকটা ঘটনা নির্ভর করে। যেমন হয়তো আমার একজন খুব ক্লোজ বন্ধু আছেন, যিনি আমাকে অনেক পছন্দ করেন, আমি ওনাকে অনেক পছন্দ করি এবং এটা সবাই জানে। তো এখন থার্ড একজন পার্সন যদি এই দুইজন বন্ধুর ভিতরে আমাদের যদি একটা হিসাব করে, সে যদি প্রবাবিলিটি হিসাব করে, সাপোজ আমি কোনো একটা পার্টিকুলার প্লেসে
একটা রেস্টুরেন্টে আমি গিয়েছি কিনা সে একটা প্রবাবিলিটি বের করলো, বা সম্ভবত সে একটা বের করলো যে ঠিক আছে এই মিস্টার এ বা আমি নিজেই ওখানে গিয়েছি কিনা তার প্রবাবিলিটি হচ্ছে একটা বের করলো এত বা এত বা এত পার্সেন্ট বা হোয়াটএভার একটা প্রবাবিলিটি বের করলো। বের করার পরে সে এখন চিন্তা করে দেখছে যে যেহেতু ওনার যাওয়ার এখানে প্রবাবিলিটি এত, তাহলে ওনার বন্ধু যেহেতু ওনার সঙ্গে সবসময়ই থাকে, তাহলে ওনারও যাওয়ার প্রবাবিলিটি এত। সো এটা একটা পজিটিভ ইনফ্লুয়েন্স পাচ্ছে যে যদি আমি গিয়ে থাকি তাহলে ওনার যাওয়ার প্রবাবিলিটিটা খুব হাই, এটা একটা পজিটিভ ইনফ্লুয়েন্স পাচ্ছে। তাহলে এটা হচ্ছে নির্ভরশীল ঘটনা। অনেক সময় নেগেটিভ ইনফ্লুয়েন্সও থাকে। সাপোজ আমার একজন শত্রু আছে, তো দেখা গেল যে থার্ড একজন পার্সন আবার আগের মতো সে হিসাব করে দেখছে যে ঠিক আছে তাহলে এটা যদি এই ঘটনাটা যদি ঘটে তাহলে অর্থাৎ উনি যদি এখানে গিয়ে থাকেন সম্ভাবনা হচ্ছে এত বাই এত, তো উনি যদি গিয়ে থাকেন তাহলে উনার যাওয়ার সম্ভাবনা কমে যাবে, সেক্ষেত্রে আরেকজনের আমার বন্ধুর যাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যাবে। তাহলে সেক্ষেত্রে এটা নেগেটিভ ইনফ্লুয়েন্স। তো নেগেটিভ বা পজিটিভ কোনো ইনফ্লুয়েন্স যদি থাকে তাহলে সেই ঘটনাগুলো হচ্ছে নির্ভরশীল ঘটনা। তাহলে ইদার নেগেটিভ অর পজিটিভ ইনফ্লুয়েন্স থাকতে হবে। হ্যাঁ, যে অন্য একটা ঘটনা ঘটার সঙ্গে ঘটনা এ ঘটার সঙ্গে ঘটনা বি ঘটার যদি কোনো সম্পর্ক থাকে, অর্থাৎ নেগেটিভ বা পজিটিভ কোনো ইনফ্লুয়েন্স থাকে, তাহলে সেটা হচ্ছে নির্ভরশীল ঘটনা। এই ঘটনা দুটো পরস্পর নির্ভরশীল ঘটনা। ঠিক আছে? আচ্ছা, এবার আসছে অনির্ভরশীল ঘটনা হচ্ছে, জাস্ট একটু শুনলেই হবে, এখন পর্যন্ত আমরা খুব জরুরি কিছু আলোচনা করা শুরু করিনি এখন। আচ্ছা, অনির্ভরশীল ঘটনা হচ্ছে যদি নেগেটিভ বা পজিটিভ কোনো ইনফ্লুয়েন্স না থাকে। সাপোজ এরকম একজন ব্যাপার যে ঠিক আছে আমি একটা রেস্টুরেন্টে গিয়েছি কি যাইনি এটা একটা সম্ভাবনা নির্ণয় করলেন, কিন্তু আমার সঙ্গে আরেকজন লোকের কোনো পরিচয় নেই, চেনা জানা কিচ্ছু নেই। তাহলে এই ঘটনা যখন থার্ড একজন পার্সন যিনি সম্ভবতটা হিসাব করছেন, তখন উনি যদি দেখেন যে না ঠিক আছে আমার একটা প্রবাবিলিটি বেরোলো এত বাই এত একটা প্রবাবিলিটি বেরোলো, এরপরে গিয়ে দেখা গেল যে ওই লোকের একটা প্রবাবিলিটি বের করছেন, কিন্তু ওই লোকের প্রবাবিলিটি বের করার সময় আমার কোনো ইনফ্লুয়েন্স নেই, কারণ উনি আমাকে চিনেনও না জানেনও না, আমি ওনাকে চিনি না জানি না কিচ্ছু না। তাহলে ওনার প্রবাবিলিটি ইন্ডিপেন্ডেন্টলি বের করবে, অর্থাৎ স্বাধীনভাবে বের করবে। তার মানে অনির্ভরশীল বা স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। এই ধরনের আরও অনেক এক্সাম্পল দেওয়া যায়। যেমন একটা পার্টিকুলার দিনে বৃষ্টি হয়েছিল কি হয়নি তার একটা সম্ভাবনা আমরা নির্ণয় করলাম, বা বৃষ্টি হবে কি হবে না তার একটা সম্ভাবনা আমরা নির্ণয় করলাম। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা যত বেশি হবে, রোদ ওঠার সম্ভাবনাটা তত কমে যাবে, এটা খুবই স্বাভাবিক। তো এরকম একটা কিছু হতে পারে। তো বৃষ্টি হবে এবং রোদও উঠবে, এরকম প্রবাবিলিটি বের করার সময় এটার আমাদের সম্পর্কটাও খুব কম হবে, মানে এই ঘটনাটা খুব একটা বেশি হবে না। হয় মাঝে মাঝে হয় বৃষ্টির সঙ্গে রোদ থাকে, তো খুব একটা বেশি হবে না, এটার সম্ভাবনা কমে যাবে যে একই দিনে বৃষ্টিও হয়েছিল, রোদও খুব বেশি উঠেছিল, এবং রোদ এবং বৃষ্টি একসাথে ছিল। তো এই ধরনের ইনফ্লুয়েন্স থাকতে পারে। তো এই ইনফ্লুয়েন্সগুলো যখন একটার উপর একটা নির্ভরশীল হয়ে পড়বে, তখন নির্ভরশীল ঘটনা প্রবাবিলিটি নির্ণয় করার সময়, আর যদি নির্ভরশীল না হয় তাহলে অনির্ভরশীল ঘটনা। আপাতত আমাদের আলোচনা এই পর্যন্তই সীমাবদ্ধ। ইটস ভেরি সিম্পল। ওকে, আমরা চলে আসি পরবর্তী স্টেজে। তাহলে আমরা ঘটনা দেখলাম, ঘটনার প্রকারভেদটা আমরা কিন্তু দেখলাম। একটা কথা একটু বলে নিই নির্ভরশীল ঘটনা। এবার পুরো ট্রিটা লেখার আগে আমরা একটু বলি নির্ভরশীল ঘটনার ক্ষেত্রে নির্ভরশীল ঘটনা দুই রকমের। যদিও আমরা একটা ট্রি দিয়ে দেখাতে পারতাম, যাক সেটা এখন দেখাইনি, একটু পরে ফাইনাল পিকচারটা আমি দিয়ে দিচ্ছি। ফাইনাল আমাদের যে একটা ফ্লোচার্টের মতো একটা জিনিস, যে কোনটা থেকে কোনটা আসছে এই ব্যাপারগুলো। তাহলে নির্ভরশীল ঘটনা আমরা দেখছি। নির্ভরশীল ঘটনাতে আমাদের এখানে কিন্তু দুই রকমের নির্ভরশীলতা আছে নির্ভরশীল ঘটনার মধ্যে। অনির্ভরশীল ঘটনা বা স্বাধীন ঘটনা, এখানে প্রবাবিলিটির যে অ্যানালাইসিস আছে, নির্ভরশীল ঘটনার ক্ষেত্রেও অ্যানালাইসিস আছে। যেমন আমি যদি একটা কয়েনকে আমরা টস করি, তাহলে এটা হেড উঠলে অবশ্যই এটা টেইল উঠবে না। তাহলে এই ধরনের নির্ভরশীলতা অবশ্যই নেগেটিভ, কারণ একটা হইলে আরেকটা হচ্ছে না। হ্যাঁ, শুধু হচ্ছে না, একেবারেই হচ্ছে না। যে হেড উঠলে ওই অবস্থা, ওই কয়েনের টেইল তো ওঠার কোনো কারণ নেই, এটা তো অযৌক্তিক একটা ব্যাপার, তাই না? আমরা তো সবাই বুঝি ব্যাপারটা। তাই এই ধরনের যদি একটা ঘটনা হয়, যে একটা ঘটনা ঘটলে আর একটা ঘটনা কমে যাবে, এটা নেগেটিভ ইনফ্লুয়েন্স। বেড়ে গেলে পজিটিভ ইনফ্লুয়েন্স, কিন্তু কমতে যদি আরেকটা ঘটনা শূন্যের কোটায় পৌঁছে যায়, তাহলে সেটা হচ্ছে বর্জনশীল ঘটনা। তাহলে আমরা লিখলাম বর্জনশীল ঘটনা।
বর্জনশীল ঘটনা। এখানে কিন্তু অবর্জনশীল ঘটনা ঘটতে পারে, অবর্জনশীল ঘটনা ঘটতে পারে। যেমন একটা লোক সাপোজ একজন একটা পত্রিকা পড়ে, এ নামক একটা পত্রিকা পড়ে, আচ্ছা পত্রিকার নাম হচ্ছে এ। তো এই পত্রিকাটা হচ্ছে বাংলায় লেখা, এখানে উনি নিউজ টিউজ নেন। আচ্ছা এরপরে গিয়ে আরেকটা পত্রিকা আছে বি, এই পত্রিকাটা দুইটা একই কোম্পানির পত্রিকা এবং এ কে জাস্ট ইংরেজিতে অনুবাদ করে বি লেখা হচ্ছে, সাপোজ লেখা হচ্ছে। তো তখন আমরা এই ভদ্রলোক যিনি এ পড়েন উনি ভাবছেন যে ঠিক আছে, তাহলে এ পত্রিকা যেহেতু আমি পড়ি, আমার হচ্ছে যে একটু ইংলিশ শেখা দরকার, তো এ পত্রিকার সরাসরি ইংলিশটা বিতে পাওয়া যায়, তাহলে আমি বি পত্রিকাটাই কিনি। সুতরাং একটা পজিটিভ ইনফ্লুয়েন্স হচ্ছে কিন্তু। আচ্ছা, তো পজিটিভ ইনফ্লুয়েন্স হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু এই নির্ভরশীলতাটা একটা পজিটিভ নির্ভরশীলতা। তাহলে নির্ভরশীলতাটা পজিটিভও হতে পারে, নির্ভরশীলতাটা যেমন নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে, দুটোই হতে পারে, ঠিক তো? আচ্ছা, নির্ভরশীলতা নেগেটিভ পজিটিভ, নেগেটিভ হতে হতে বেশি নেগেটিভ হতে হতে একেবারে শেষ পর্যন্ত বর্জনশীল হয়ে যেতে পারে, তাই তো? তাহলে অবর্জনশীল ঘটনাও একটা থাকতে পারে যার ভিতরে পজিটিভ ইনফ্লুয়েন্স থাকতে পারে, আবার আমাদের ধরা যেতে পারে যে হচ্ছে কিছুটা মানে কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ এরকম ধরনের একটা হতে পারে, যেটা অবর্জনশীল ঘটনা। অবর্জনশীল ঘটনা কেমন? যেমন এই লোক হচ্ছে একটা পত্রিকা পড়ে, এ নামক একটা পত্রিকা সে পড়ে, আর সেই সময় কি হচ্ছে, সে বি নামক আরেকটা পত্রিকা সে কিনতে চাচ্ছে। যেহেতু সে আরেকটা পত্রিকা কিনবে, ইংলিশ একটা পত্রিকা কিনবে ইংলিশ শেখার জন্য, সে বি নামক কিনতে চাচ্ছে। কেন? সিও কিন্তু আরেকটা পত্রিকা যেটা ইংলিশে থাকে, এটাও ইংলিশ, এটাও ইংলিশ পত্রিকা, এটা বাংলা পত্রিকা, এটা বাংলা পত্রিকা। কিন্তু সে সি কিনবে না এই জন্য যে সে এর অনুবাদটা বিতে পাচ্ছে, এই জন্য এটা একটা পজিটিভ ইনফ্লুয়েন্স আছে। তাহলে এই দুটা ঘটনা একসাথে ঘটতে পারে, অবর্জনশীল ঘটনা, কারণ সে এ পড়বে এবং বিও পড়তে পারবে। এ পড়লে যে বি পড়তে পারবে না এমন তো কিছু নেই, তাহলে এ পড়লে সে বিও পড়তে পারবে, একই কোম্পানিটা পড়তে পারবে। আবার কিছু এটা পজিটিভ ইনফ্লুয়েন্স যুক্ত অবর্জনশীল ঘটনা, পজিটিভ ইনফ্লুয়েন্স যুক্ত, যেহেতু সে এ পড়ছে একই কোম্পানির, সে একটা পত্রিকা পড়ছে, সেই জন্য সে ওই কোম্পানিরই আরেকটা পত্রিকা তার কেনার সম্ভাবনাটা বেড়ে গেল। তার মানে এটা পজিটিভ ইনফ্লুয়েন্স যুক্ত ঘটনা এবং অবর্জনশীল। এই জন্য অবর্জনশীল যে এ এবং বি একই কোম্পানির পত্রিকা এবং এ এবং বি দুটা পত্রিকা একসাথে সে পড়তে পারে। সুতরাং এটা একটা পড়লে আরেকটা পড়া যাবে না এরকম কিছু নেই। যেমনটা বর্জনশীলে হয়েছিল যে হেড উঠলে টেল উঠবে না, টেল উঠলে হেড উঠবে না, এটা হলো বর্জনশীল। হ্যাঁ, অবশ্যই এগুলোর ব্যবহার আছে আমাদের, আমরা একটু পরেই চলে আসবো। তো যাই হোক, বর্জনশীল এবং অবর্জনশীল, আচ্ছা গেল, এটা গেল। এবার একটু অবর্জনশীলের নেগেটিভটা একটু দেখি, যে কিছুটা নেগেটিভ এরকম অবর্জনশীল ঘটনা কি কি আছে, কিছুটা নেগেটিভ অবর্জনশীল। হ্যাঁ, তো সাপোজ একটা লোক চা খায়, তো এখন সে কফি খাবে কিনা, এটা একটা ব্যাপার। সো জেনারেলি যে কফি খায় সে চা নাও খেতে পারে, কারণ যেহেতু একটা বিকল্প। সো এখানে এটার ক্ষেত্রে দেখা গেল যে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স পড়লো, যে সে যেহেতু চা খাচ্ছে তাহলে সে কফি খেতে আগ্রহী না, নেগেটিভ একটা ইনফ্লুয়েন্স পড়ার সম্ভাবনা রয়েছে। যারা রেগুলারলি চা খায় তারা রেগুলারলি কফি খায় না, মোস্টলি আমি এরকমই দেখেছি, আমার কাছে মনে হচ্ছে, এটা একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি আর কিছুই না। তো দেখা গেলো সে চা খায়, সে কফি হচ্ছে, সে দেখা গেল যে সে কফি খেতে চাচ্ছে না, যেহেতু সে চা খায়, সে রেগুলারলি চায়ের সঙ্গে কফি খেতে চাচ্ছে না, তাহলে এটা একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স। কিন্তু চায়ের সাথে যে কফি খাওয়া যাবে না এমন কোনো কথা তো নেই, তার মানে চা খেলে কফি খাওয়া যায় না এরকম কোনো কথা নেই, তাহলে এটা অবশ্যই অবর্জনশীল ঘটনা, কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স যুক্ত। সে প্রতিদিন সকালে উঠে চা খায়, তার সাথে সে কফি খাবে এরকম চান্স খুব একটা নেই, কিংবা সে প্রতিদিন সকালে উঠে কফি খায় তার সাথে সে চা খাবে এরকম একটা চান্স খুব একটা নেই। তো যাই হোক, সেই জন্যই এটা হলো অবর্জনশীল ঘটনা, নেগেটিভ ইনফ্লুয়েন্স যুক্ত। এটা অবর্জনশীল ঘটনা, কিন্তু আমাদের এটা পজিটিভ ইনফ্লুয়েন্স যুক্ত, অবর্জনশীল ঘটনা এবং হচ্ছে পজিটিভ ইনফ্লুয়েন্স যুক্ত। আর আমরা যদি বলি যে ঠিক আছে, কয়েনের টসের ব্যাপারে, এটা একটা ঘটনার কথা বলছি, আর এখানে একটা ঘটনা আলোচনা করা হয়েছে। আমরা কয়েনের টসের ব্যাপারে একটু বলছি, কয়েনের হেড এবং টেইল।
হেড এবং টেইল দুইটা অপশন কয়েন টসে, দুইটা অপশন। তো দেখা যাচ্ছে যে যদি হেড পড়ে তাহলে টেইল পড়বে না। নেগেটিভ ইনফ্লুয়েন্স তো অবশ্যই, কারণ একটা হলে আরেকটা ইনফ্লুয়েন্স কমে যাচ্ছে, শুধু কমছে না একেবারে শূন্যের কোটায় পৌঁছে যাচ্ছে, যে হবেই না এটা। হেড পড়লে ওই কয়েনের টেইল পড়ার কোনো সম্ভাবনা নাই, এটা তো আমরা জানি। আচ্ছা যাও, তাহলে যে জিনিসটা হচ্ছে হেড পড়লে টেইল পড়বে না, তাহলে এইটা হলো বর্জনশীল ঘটনা। তাহলে বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনা দুটোই কিন্তু নির্ভরশীল ঘটনা। নির্ভরশীল ঘটনা কেন নির্ভরশীল? কারণটা হচ্ছে যে পজিটিভ ইনফ্লুয়েন্স অবর্জনশীল, সেটাও নির্ভরশীল, কারণ সে এর পড়ে এবং একই কোম্পানির যেহেতু বি, সেই জন্য সে বি পড়ছে। আর এটা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স, যেহেতু সে টি খায়, টি ড্রিঙ্ক করে বা টি নেয়, সেই জন্য টি নেওয়ার জন্য সে কী করছে, সে কফি নিতে অনাগ্রহ প্রকাশ করছে, যে সকালে উঠে আমি প্রতিদিন টি খাই, টি নেই, এখন টি এর সাথে কফিও নেবো কেন, সে একটু অনাগ্রহ প্রকাশ করছে। তাহলে এটা নেগেটিভ, কিন্তু অবর্জনশীল, কারণ একটা নিলে আরেকটা বাদ দেওয়া যায় না, এটাও একটা নিলে আরেকটা বাদ দেওয়া যায় না। কিন্তু এইটা হলো বর্জনশীল, কারণ একটা নিলে আরেকটা বাদ দিতে হয়, বাধ্যতামূলক। টেইল নিলে হেড নেওয়া যাবে না, হেড নিলে টেইল নেওয়া যাবে না। সো এটা বর্জনশীল ঘটনা। আচ্ছা, তাহলে বর্জনশীল অবর্জনশীল ঘটনা জানা গেল। হ্যাঁ, অবর্জনশীল পজিটিভ ইনফ্লুয়েন্স, অবর্জনশীল নেগেটিভ ইনফ্লুয়েন্স, দুটোই আমাদের জানা গেল। বর্জনশীলটা কিন্তু সম্পূর্ণ নেগেটিভ ইনফ্লুয়েন্স। সো এই তিন রকমের ঘটনা কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। এবার যদি আমরা একটুখানি পুরা আমরা ট্রিটা এঁকে নিই, এখানকার পুরো ট্রিটা বলতে আসলে জাস্ট বুঝতে চাচ্ছি ঘটনা কয় রকমের ছিল। এটা ছিল ঘটনা, তো ঘটনা ছিল হচ্ছে নির্ভরশীল, আর এইদিকে ছিল অনির্ভরশীল। নির্ভরশীল ঘটনা, অনির্ভরশীল ঘটনা, দুইটা ঘটনা আমাদের এখানে ছিল। এখন অনির্ভরশীল ঘটনাটা কি? এটা কি এটার ভিতরে কি বর্জনশীল অবর্জনশীলের ব্যাপার স্যাপার আসবে? অনির্ভরশীল ঘটনায় কখনোই বর্জনশীল বা অবর্জনশীল ব্যাপারগুলো আসবে না, কারণ বর্জনশীল ঘটনা সবসময় নির্ভরশীল হবে। কেন নির্ভরশীল? কারণ ওই যে হেড টেইল লিখেছিলাম, হেড এবং হচ্ছে টেইল, অবশ্যই টেইল হলে হেড হবে না, হেড হলে টেইল হবে না, তাহলে কি একটার উপর একটা নির্ভর করছে না? যে আরেকটা যদি হয়ে থাকে তাহলে এটা হবে না, তাহলে অনির্ভরশীল হবে, তাহলে বর্জনশীল ঘটনা এখানে আসার কোনো স্কোপ নাই। অবর্জনশীল ঘটনা হচ্ছে নির্ভরশীল হতে পারে, পজিটিভ ইনফ্লুয়েন্স নেগেটিভ ইনফ্লুয়েন্স যদি থাকে তাহলে নির্ভরশীল হবে, কিন্তু অবর্জনশীল ঘটনা কিন্তু অনির্ভরশীল হতে পারে, অনির্ভরশীল হতে পারে। যেমন অবর্জনশীল ঘটনা, যেমন দেখা গেল যে ঠিক আছে, ওই একটু আগে একটা এক্সাম্পল, শুরুতে একটা এক্সাম্পল বলেছিলাম যে আমি একটা জায়গায় যাচ্ছি, সেই জন্য আরেকটা লোক আরেকটা জায়গায় যাচ্ছে কি যাচ্ছে না, হ্যাঁ, তো দেখা যাচ্ছে তার সাথে আমার চেনা জানা পরিচয় কোনো কিছু নাই, সুতরাং এটা কিন্তু অবর্জনশীল ঘটনা। আমি গেলে সে যেতেও পারে নাও যেতে পারে, হ্যাঁ, যেতেও পারে নাও যেতে পারে, আমার যাওয়ার সময় কোনো নির্ভরশীলতা নাই। তাহলে অবর্জনশীল ঘটনা সবসময়, অনির্ভরশীল ঘটনা সবসময় অবর্জনশীল হয়। তার মানে এটা একরকমই হয়, সেটা হলো সবসময় এটা অবর্জনশীল হয়। মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে ঘটনা দুই রকমের, নির্ভরশীল অনির্ভরশীল। অনির্ভরশীল সকল ঘটনা আসলে অবর্জনশীল ঘটনা, আর নির্ভরশীল ঘটনা দুই রকমের হতে পারে, বর্জনশীল হতে পারে, অবর্জনশীল হতে পারে। শেষ। তাহলে আমাদের এক্সাম্পলগুলো একটু আলোচনা করেছি, এক্সাম্পলগুলো একটু মাথায় রাখলে আমাদের জন্য কাজ করাটা সহজ হবে। আচ্ছা, চলে আসি আমরা ঘটনা পরিক্রমা শেষ করলাম। যাই হোক, আমরা ঘটনার প্রকারভেদ আমরা আলোচনা করলাম, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল ঘটনার প্রকারভেদ। এবার আমরা চলে আসি হচ্ছে ট্রি বোঝার আগে আমরা সম্ভাব্যতাকে একটু বুঝবো, তারপরে এবং অথবা বুঝবো। আচ্ছা, সম্ভাব্যতাকে আমরা একটু বুঝি। সম্ভাব্যতা, আচ্ছা মনে করি এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যদি একটু বোঝার চেষ্টা করা হয়, খুব অঙ্ক করার সময় এবং এমসিকিউ করার সময়, সিকিউ এমসিকিউ দুইটা করার সময় খুবই কাজে লাগবে আশা করি। আসি, এ এখান থেকে বি আরেকটা, এ একটা রাস্তা মোড়, একটা রাস্তার মোড় বা জাংশন আমরা যেটা বলি। আচ্ছা, এ থেকে বি তে যদি একটা রাস্তা থাকে, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পাথ ইজ দেয়ার, যদি একটা রাস্তা থাকে তাহলে এ থেকে বি তে কয়ভাবে যাওয়া যাবে? একভাবে। কারণটা কি? কারণ যেহেতু রাস্তা একটা আছে, একভাবেই যাওয়া যাবে, আর তো কোনো রাস্তা নেই। আচ্ছা, তাহলে এ থেকে বি তে যাওয়া যাচ্ছে একভাবে, এবং এই রাস্তাটার একটা নাম দিচ্ছি, এটা নাম দিলাম ওয়ান রাস্তা, ওয়ান, এই রাস্তাটার নাম দিলাম ওয়ান রাস্তা ইংরেজিতে। তাহলে এ থেকে বি তে ওয়ান রাস্তা দিয়ে একভাবেই যাওয়া যায়। আচ্ছা, এ থেকে বি তে যদি দুইটা রাস্তা থাকে, দুইটা রাস্তা যদি থাকে, তাহলে দুইটা রাস্তা যদি থাকে, তাহলে একটা রাস্তার নাম ওয়ান আর একটা রাস্তার নাম টু। তাহলে এ থেকে বি তে এখন কয়ভাবে যাওয়া যাবে? দুইভাবে যাওয়া যাবে। হয়
1 দিয়ে যাবে অথবা 2 নম্বর রাস্তা দিয়ে যাবে, তাহলে 2 ভাবে যাবে। একটু খেয়াল করতে হবে, আমি কিন্তু অথবা বলেছি। একই মানুষ 1 এবং 2 এই দুইটা রাস্তা দিয়ে একসাথে যেতে পারে না, ঠিক আছে? তো দুইটা এক্সিস্টেন্স তো সম্ভব না আমাদের। তাহলে কি হচ্ছে, হয় 1 দিয়ে যাবে অথবা 2 দিয়ে যাবে, অথবা তাহলে দুটো অপশন আছে, হয় এটা একটা অপশন অথবা এটা আরেকটা অপশন, তাই তো? তাহলে এটা একটা অপশন অথবা এটা একটা অপশন, তাহলে অথবা থাকলে কি হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। এখানে আমরা অথবা লিখে রেখেছি, এই জন্য আমরা সম্ভবত আলোচনা করছি যে সম্ভবত ভিতরে আমরা কিন্তু অথবাটা একটু একটু করে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে কি হলো, 1 দিয়ে যাবে অথবা 2 দিয়ে যাবে, তাহলে দুইটা অপশন হলো যে এই 1 নম্বরে একটা অপশন আছে আর 2 নম্বরে আরেকটা অপশন আছে। তাহলে দুইটা অপশন হচ্ছে এই যে অথবা চিহ্ন, যেহেতু এটা একটা অপশন অথবা এটা একটা অপশন, এই জন্য এটা অথবা চিহ্ন, ঠিক আছে? এটা অথবা চিহ্ন, এটা আমাদের আইসিটিতেও লাগবে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে। এই চিহ্নটা কেন অথবা, সেট দিয়ে আমরা আরো ডিটেইল আলোচনা করবো সেট থিওরির মাধ্যমে। আচ্ছা যাও আসি, 1 অথবা 1, তাহলে 2 হলো 1 অথবা 1, দুইটা উপায় হলো। এবার যদি আরেকটা রাস্তা আমাদের থাকে, তাহলে এখানে আরেকটা রাস্তা থাকলে এই রাস্তাটার নাম দিলাম 3। তাহলে তখন কি হবে, তখন 1 একটা উপায় অথবা আরেকটা উপায়, আরেকটা হলো আরেকটা উপায়, তাহলে 3টা উপায় থাকবে। তাহলে 1 অথবা 1, তাহলে কত হচ্ছে, 3টা উপায় আমার এ থেকে বিতে যাওয়া যাবে। আচ্ছা এখন যদি আমরা একটু আসি, সেটা হচ্ছে একজন লোককে র্যান্ডমলি একটা রাস্তা সিলেক্ট করতে বলা হলো, সে জানে না যে কোনটা ঘুরে আসছে আর কোনটা সোজাসুজি চলে গেছে, তাই তো? তাহলে র্যান্ডমলি একটা রাস্তা, মানে র্যান্ডমলি মানে দৈবভাবে, মানে সে কোনো কিছু জানে না, এগুলো সম্পর্কে কোনো ইনফরমেশন জানে না, শুধু জানে যে এই 3টা রাস্তা 3টাই বিতে গিয়ে পৌঁছে, তো যে কোনো একটা রাস্তা দিয়ে সে এখন চলে যাবে। হ্যাঁ, তাহলে এইভাবে যদি কেউ রওনা দেয়, তাহলে সে এই 3 নম্বর রাস্তাটা সিলেক্ট করার চান্স কত বা সিলেক্ট করার অপশনটা কত, এইটাই হচ্ছে প্রবাবিলিটির সংজ্ঞা। আমরা একটু দেখি যে এই রাস্তাটা দিয়ে যাবে, তার তো অপশন আছে 1টা 2টা 3টা অপশনের ভিতর থেকে সে একটা অপশন নেবে। 3টা অপশনের ভিতরে 3টা সেম অপশন আছে, তারা ইকুয়ালি লাইকলি, আমরা বলি ইকুয়ালি লাইকলি মানে সমভাবে সমসম্ভব উপায়, মানে 3টা অপশনের যে কোনোটাই সে যে কোনো মুহূর্তে সিলেক্ট করতে পারে। তাহলে তার এই 3টা অপশন থেকে, এই 3টা অপশনের ভিতর থেকে 3 নম্বর অপশনটা সে নিবে। এটার প্রবাবিলিটি হচ্ছে 3 নম্বর অপশনটা হচ্ছে একটা অপশন, 3 নম্বর অপশনটা একটা অপশন। তাহলে একটা অপশন যদি হয়, তাহলে মোট তার 3টা অপশন আছে, এটা একটা অপশন, এটা একটা অপশন, এটা একটা অপশন। 3টা অপশনের ভিতর থেকে সে একটা অপশনকে সিলেক্ট করতে চাচ্ছে, 1 নম্বর এই 3 নম্বর অপশনটাকে সিলেক্ট করতে চাচ্ছে। তাহলে কি হলো, 3টা অপশনের ভিতর থেকে সে ওই অপশনটাকে সিলেক্ট করবে, তার প্রবাবিলিটি হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তার মানে যেহেতু সে যাবে একটা রাস্তা দিয়ে, তাহলে একটা রাস্তা দিয়ে গেলে তার হচ্ছে উপরে 1 থাকবে, সেটার সাথে 2টা রাস্তা দিয়ে যেতে পারছে না, তাহলে উপরে 1 থাকবে। আর সে তার অপশন আছে কয়টা, 3টা রাস্তা অপশন আছে, তাহলে তাকে নিচে থাকে, তাহলে টোটাল অপশন আর উপরে হচ্ছে কয়টা অপশন সে নিতে পারছে সেটা। তাহলে উপরে হচ্ছে আমাদের সাকসেসটা থাকবে বা অনুকূল ঘটনাটা থাকবে, উপরে অনুকূল ঘটনা আর নিচে হচ্ছে মোট ঘটনা, মোট ফলাফল বা মোট ঘটনা, আমরা যেটাকে বলি মোট ঘটনা, উপরে থাকে অনুকূল ঘটনা। এইটাই হচ্ছে প্রবাবিলিটি, মূলত মাথায় রাখতে হবে আমাদের। তাহলে উপরে থাকবে অনুকূল ঘটনা কেন, কারণ 3 নম্বর রাস্তার কথা বলা হয়েছে, তার মানে 3 নম্বর রাস্তাটা চাওয়া হচ্ছে যে 3 নম্বর রাস্তায় যাবে, এটার সম্ভাবনা কত এটা বের করতে বলছে, সেই জন্য যেটা বলা হচ্ছে সেটা হলো অনুকূল ঘটনা। তাহলে অনুকূল ঘটনাটা উপরে থাকবে অনুকূল ঘটনা, আর নিচে থাকবে মোট ঘটনার সংখ্যা। আপাতত প্রবাবিলিটির সংখ্যা আমাদের এই ক্লাসের জন্য এতটুকুই, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি বা সম্ভাব্যতা অনুকূল ঘটনা ডিভাইডেড বাই হচ্ছে মোট ঘটনা। এটা হচ্ছে সরাসরি প্রবাবিলিটি বের করার একটা মানে মূল উপায়টা হচ্ছে এটা। এই পদ্ধতিতে স্যাম্পল থেকে কিংবা পপুলেশন থেকে আমাদের প্রবাবিলিটি বের করা হয়। স্যাম্পল বা পপুলেশন থেকে, সেগুলোকে আমরা আলোচনা করবো, পপুলেশন স্যাম্পল কি জিনিস। স্যাম্পল বা পপুলেশন থেকে ট্রায়ালের মাধ্যমে এইভাবে আমাদের বের করা হয়। আবার কখনো কখনো নমুনা ক্ষেত্র যেটা আছে, নমুনা ক্ষেত্র থেকেও এইভাবে প্রবাবিলিটি বের করা যায়। তো যাই হোক, তাহলে কি হলো, অনুকূল ঘটনা এবং মোট ঘটনা, অনুকূল ঘটনা ভাগ মোট ঘটনা হচ্ছে আমাদের
আমাদের একটা ক্যালকুলেটেড বা থিওরিটিক্যাল প্রবাবিলিটির সংজ্ঞা হচ্ছে এইটা। তো প্রবাবিলিটির 3 রকমের আছে, আমরা সেটা প্রবাবিলিটির প্রকারভেদ নিয়ে, সম্ভাব্যতার প্রকারভেদ নিয়ে আমরা একটু পরে আলোচনায় চলে আসছি। আচ্ছা যাই হোক, এখন তাহলে একটা জিনিস বুঝলাম কি, সম্ভাব্যতা অনুকূল ঘটনা ডিভাইড বাই প্রতিকূল মোট ঘটনা। তাহলে আমরা এখানে কি বের করলাম, এটা 3 নং রাস্তা, এটা কি সম্ভাব্যতা বের করেছি, 3 নং রাস্তা চয়ন করার সম্ভাব্যতা। 3 নং বা 2 নং লিখি, যেহেতু 1 আর 3 এখানে আছে, এই নাম্বারের সাথে যাতে গুলিয়ে না যায় সেই জন্য। তাহলে 2 নং রাস্তা চয়ন করার সম্ভাব্যতা। 2 নম্বর রাস্তা চয়ন করার সম্ভাব্যতা। তাহলে এখন কি দাঁড়ালো, আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে 2 নম্বর রাস্তাটা একটা লোক সিলেক্ট করবে, তার কাছে 3টা রাস্তা আছে, তার ভিতর থেকে 2 নম্বর রাস্তাটাই সিলেক্ট করবে। এইটার সম্ভাবনা কত, যেহেতু তার কাছে 3টা আছে, তাহলে 3টা হচ্ছে মোট ঘটনা বা মোট উপায়, আমরা যেটা বলি মোট উপায়, আর একটা হচ্ছে আর তার ভিতর থেকে 2 নম্বর রাস্তাটা, এই 2 নম্বর রাস্তাটা এটা হলো একটা উপায়। তাহলে 3টা উপায় মোট উপায়, আর একটা উপায় হচ্ছে অনুকূল উপায়। তাহলে এই অনুকূল উপায়কে মোট উপায় দিয়ে বা অনুকূল ঘটনাকে মোট ঘটনা দিয়ে ভাগ করলেই আবার কিন্তু সম্ভাব্যতা বেরিয়ে গেল। এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যালি সম্ভাব্যতা বা তাত্ত্বিকভাবে সম্ভাব্যতার সংজ্ঞা। এবার যদি আমরা একটু আসি, সেটা হচ্ছে যে আমরা একটা দেখলাম, এবার যদি আমরা দেখি একটু, সেটা হচ্ছে যে আমাদেরকে যদি বলে একটা ইয়ে দিয়ে আমরা একটা রাস্তা চয়েসের কথা বললাম, এখন বললো 2 অথবা 3 নম্বর রাস্তা চয়ন করার উপায় কি, 2 অথবা 3 নম্বর রাস্তা, 2 অথবা 3 নং এর সম্ভাব্যতা। 2 অথবা 3 নম্বর রাস্তাটা চয়ন করবে, তার সম্ভাব্যতা কত। তো আমরা কি করব, আমাদের অনুকূল উপায় কত, এবার অনুকূল উপায় হচ্ছে 2টা। অনুকূল উপায় আমাদের সম্ভাব্যতা সংজ্ঞা মতো কি, উপরে অনুকূল থাকবে আর নিচে মোট থাকবে, তাই তো। তাহলে অনুকূল কয়টা আছে, অনুকূল কিন্তু এবার 2টা আছে। কেন বলছে, কারণ 2 অথবা 3, 2 এবং 3 বলা নাই কিন্তু, 2 এবং 3 কি সম্ভব, একটা মানুষ কি 2 এবং 3 একসাথে থাকতে পারবে, তা তো পারবে না। তাহলে 2 এবং 3 না, 2 অথবা 3, 2 একটা উপায়, 3 একটা উপায়। তাহলে 2 অথবা 3 কয়টা উপায়, একটা প্লাস একটা, 2টা উপায়। তাহলে এখানে উপরে লিখলাম 2, কারণটা কি, অনুকূল ঘটনা এবার 2টা, কারণ আমাকে বলছে 2 অথবা 3 দিয়ে সে যেতে পারবে কি পারবে না। তাহলে 2 অথবা 3 দিয়ে যদি সে যেতে চায় বা যেতে পারে, বা সে 2 অথবা 3কে সিলেক্ট করবে, তাহলে তার অনুকূল ঘটনা হচ্ছে 2 হলেও অনুকূল, 3 হলেও অনুকূল। তাহলে তার অনুকূল 2টা হচ্ছে, যেহেতু অথবাতে আছে, আমরা একটু আগে বলেছি যে অথবা থাকলে যোগ করতে হবে, তাই তো। তাহলে 2 অথবা 3, এটা হলো তার অনুকূল ঘটনা হচ্ছে 2, এখানে হচ্ছে মোট হলো 2। এইটা 2 কিন্তু এই 2 না, এটা 2 হচ্ছে এই 2 একটা রাস্তা, 3 আরেকটা রাস্তা। তাহলে এই একটা রাস্তা আর এই একটা রাস্তা যোগ করে হয়েছে 2, এই 2। তাহলে নিচে হচ্ছে মোট রাস্তার সংখ্যা 3, তাহলে সম্ভাব্যতা হলো নিচে হলো আমাদের 3। তাহলে এটা আসলে হচ্ছে 2 নং রাস্তা চয়নের, এটা হলো 2 অথবা 2 নং অথবা 3 নং চয়নের সম্ভাব্যতা। 2 নং অথবা 3 নং রাস্তা চয়নের সম্ভাব্যতাটা একটু বেড়ে গেল। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এবার আমরা যদি একটু দেখি যে 2 নং অথবা 3 নং রাস্তা চয়নের সম্ভাব্যতাটা আমরা পেলাম। এবার আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, 3টার যে কোনো একটা চয়নের সম্ভাব্যতা কত, 100%, যেহেতু সে তাকে বলছে যে সে এ থেকে বিতে যাবে, এটা শিওর। এখন সে যে কোনো একটা রাস্তা চয়নের সম্ভাব্যতা কত, এটা তো 100% আমরা বুঝতেছি, সম্ভাব্যতা হবে 1, 100% মানে নিশ্চিত, 100% মানে হচ্ছে নিশ্চিত। হ্যাঁ, তাহলে সম্ভাব্যতায় এখানে 2টা ঘটনা আমরা আলোচনা করে ফেললাম। একটা হলো 100%, এই জাস্ট এটুকু আলোচনা করতে গিয়ে এখন একটা সমাধানের মধ্যে দিয়ে আমরা আসবো। 100% মানে হচ্ছে নিশ্চিত। কি নিশ্চিত, যে যেই অনুকূল ঘটনাটা ঘটবেই, এটা হলো 100%। আর 0% মানে এটাও নিশ্চিত। তার মানে এই অনুকূল ঘটনাটা ঘটবেই না, এটাই নিশ্চয়তা, নিশ্চিত।
হ্যাঁ নিশ্চিত। যেমন টেইল, হেড পড়লে টেইল পড়বেই না, নিশ্চিত নিশ্চিত 0% নিশ্চিত, ওই সময় থাকবে না। হেড পড়লে অবশ্যই হেড পড়বে, যদি হেড পড়ে তাহলে তো হেড পড়বেই নাকি, হেড পড়লে তো হেডই পড়ছে। তো তাহলে সেক্ষেত্রে এটাও নিশ্চিত যে যেহেতু একজন বলছে যে এটা আমি দেখছি এটা হেড পড়ছে, তাহলে এটা হেড নিশ্চিত হয়েছে সে সময়। তার মানে এই ধরনের কোনো জিনিস হলে এটা এটা 100% বলা হয় যে এটা 100%। সো কেউ যদি বলে যে এটা হেড পড়ছে, তার মানে নিশ্চিত, সে নিশ্চিত করে দিল যে এটা এটা প্রবাবিলিটি এখন আর কিছু নাই, 100-এ 100 এটা হেড পড়েছে। তো এরকম একটা নিশ্চিতের উদাহরণ কিন্তু আমরা এখানে আবার দেখছি, যেটা 100% নিশ্চিতের ক্ষেত্রে। তাহলে প্রবাবিলিটির ভ্যালু কিন্তু 0 থেকে 1 পর্যন্ত হতে পারে, তাই না? এটুকু আগে আমরা জেনে রাখি, প্রবাবিলিটির ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত আমার হতে পারে। তো 0 কখন হবে সেটা তো আমরা একটু আগে আলোচনা করলাম। টেইল যদি হেড পড়ে তাহলে টেইল পড়বে না, এটা নিশ্চিত, তাহলে ওটা ওই ক্ষেত্রে 0 হচ্ছে। সো লাইক দ্যাট, যে আমরা এখানে 1 এর একটা এক্সাম্পল একটু আগে বলেছি, আবার বলছি যে 1 এর একটা এক্সাম্পল এই রাস্তা দিয়ে আমরা দিব। তাহলে আমরা দেখি 2 অথবা 3 অথবা 1 নং এর সম্ভাব্যতা, তাহলে আমার কি হয়, 1 নং সে সিলেক্ট করবে, এটা একটা, অথবা এটা, দুইটা হলো, অথবা এটা, তিনটা হলো। তাহলে তিনটা অনুকূল উপায় আছে, তার তিনটা অনুকূল উপায় আছে, তিনটা, আর নিচে থাকলো কত, তিনটা, তার মোট উপায় আছে। তো তাহলে এটার প্রবাবিলিটি কত আসছে, 1। এর প্রবাবিলিটি আসছে 1 যে সে 2 নং অথবা 3 নং অথবা 1 নং, হ্যাঁ, সে যে কোনো একটা পথ সে চয়ন করবে। হ্যাঁ, যদি এ থেকে সে বিতে যেতে চায়, যদি এ থেকে বিতে যেতে চায়, তাহলে তার হাতে চয়নের উপায় হচ্ছে হয় 2 নং অথবা 3 নং অথবা 1 নং, এছাড়া তার হাতে কোনো রাস্তা নেই। তো এই তিনটার ভিতর থেকে সে যে কোনো একটা চয়েস করবে, এটা তো 100% শিওর। এই জন্যই এটা প্রবাবিলিটি 1 আসলো। 1 মানে নিশ্চিত, 1 মানে 100%। এই 0 হলে 0% আর 100% মানে হচ্ছে 1, মানে নিশ্চিত এটাই সে চয়েস করবে। তো নিশ্চিত তাই তো হলো যে আসলে সে তার তিনটা রাস্তার ভিতর থেকে একটা তো সে তাকে নিশ্চিত একটা চয়েস করতে হবে, সেই জন্য এটা 1 আসছে। আচ্ছা, এইবার একটু আমরা আসি, সেটা হলো, তাহলে আমরা এ পর্যন্ত অথবা জিনিসটা কিন্তু বুঝে গেছি। যেখানে অথবা মনে হবে বা যেখানে অথবা সেন্স আছে, সেই জায়গায় কিন্তু আমাদের যোগ হবে। তাহলে অথবা বলতে আমরা এখন এখানে একটা যোগ চিহ্ন দিয়ে রাখলাম। অথবা হচ্ছে সবসময় অথবা থাকলে যোগ করতে হবে, প্রবাবিলিটিতে যতবার অথবা থাকবে ততবার শুধু যোগ করতে হবে। আচ্ছা, এবার আমরা আসতেছি, সেটা হচ্ছে আর একটু সামনে এগিয়ে যেতে চাই। বি, এখানে সি রাস্তার আরেকটা মোড় আছে, সি রাস্তার আরেকটা মোড় আছে। তো এই মোড়ের মধ্যে আমরা কি করলাম, আমরা এই বি থেকে সি তে একটা রাস্তা আছে, এই রাস্তাটার নাম হচ্ছে, কি দেওয়া যায়, এই রাস্তাটার নাম দিলাম পি রাস্তা। পি, বি থেকে সি তে পি একটা রাস্তা আছে। তাহলে এ থেকে বি হয়ে সি তে আসার সম্ভাবনা, না, এ থেকে বি হয়ে সি তে আসার উপায় কতগুলো আছে আমরা একটু দেখতে চাই। উপায় হচ্ছে এখানে 1 2 3, এখানে তিনটা উপায় আছে এ থেকে বিতে যাওয়ার জন্য, হয় 1 অথবা 2 অথবা 3। আমরা সেটের চিহ্ন দিয়েছি, কারণ সেট আমরা জানি যে এটা তো আসলে সেটের উপাদানগুলো তো আসলে অথবাতে কানেক্টেড থাকে। সেটা সেটের ডিটেইল লেকচারে আরো আমরা আলোচনা করব, আপাতত আমরা সেট দিয়ে বুঝছি জিনিসটা। আচ্ছা, এখন বি থেকে সি তে যাওয়ার উপায় কত, পি, একটাই উপায় আছে, পি, সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন একটা উপাদান আছে, সিঙ্গেলটন সেট। আচ্ছা, এ থেকে বি তে যাবে এবং বি থেকে সি তে যাবে, কি বললাম, এবং এ থেকে বি তে যাবে এবং বি থেকে সি তে যাবে। ইট ইজ ইম্পর্টেন্ট, এবং শব্দটা ইম্পর্টেন্ট। ও যে এখানে এবং লেখা আছে, এতক্ষণ তো অথবা বুঝলাম যে এ থেকে বি তে যাওয়ার জন্য হয় এই পথে অথবা এই পথে অথবা এই পথে। বি থেকে সি তে যাওয়ার জন্য একটাই পথ আছে, পি তে যাবে। এ থেকে সি তে যেতে হলে এ থেকে বি তে যেতে হবে, যেহেতু আর কোনো রাস্তা আঁকা নেই, সেই জন্য এ থেকে বি তে যাবে এবং বি থেকে সি তে যাবে। তাহলে এবং, যখন এবং থাকবে তখন আমাদের গুণ চিহ্ন দিতে হবে, অর্থাৎ এবং এর চিহ্নটা আমি এখানে দিয়ে রাখলাম, এটা হলো গুণ চিহ্ন। কেন গুণ চিহ্ন হচ্ছে এখন এখানে ক্লিয়ারলি বোঝা যাবে। এ থেকে বি হয়ে সি তে যেতে হলে আমাদের কি করতে হবে, এইখানে একটা আমাদেরকে
আমরা একটা ক্রস প্রোডাক্ট করতে চাই, আমরা তো সেটা ক্রস প্রোডাক্ট শিখে ফেলেছি নাকি? তো যাই হোক, আমরা ক্রস প্রোডাক্ট করতে চাই, কেন করছি একটু পরেই বোঝা যাবে ক্লিয়ারলি। যদিও আমরা গণিতের গল্পের মধ্যে সংখ্যার গঠনগুলো আলোচনা করছি এবং সেখানে আমি কিন্তু ক্রস প্রোডাক্টে এখনো আলোচনা করিনি, আমরা সেখানে আসবো, অল্প কয়েকটা লেকচার দিয়েছে, পরবর্তীতে আমরা সেটা দিব ইনশাআল্লাহ। তাহলে এখানে কি হচ্ছে, 1 p একটা, 2 p আরেকটা, আর 3 p আরেকটা। এখন এই অপারেশনটাকে আমরা জানি, আমরা উপরের দিকে একটু তাকাই। 1p মানে প্রথমে a থেকে b তে 1 হয়ে আসলো, 1 নাম্বার পদ দিয়ে আসলো, এটা একটা উপায়, এবং সেই এখান থেকে একটা উপায় আছে। তাহলে p 1p, a থেকে b তে আসলো 2 নম্বর পথে, তারপর p গেল, তাহলে 2p। a থেকে b তে আসলো 3 নম্বর পথে এবং তারপর p তে গেল 3p। এইজন্য 1p 2p 3p। তাহলে এটা কেন গুণ চিহ্ন এবং এটা কার্তেসীয় গুণজ কেন, এটা কিছুটা এখন বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা একটু আসি, যে ডিটেইলে এখন যাচ্ছি না। এটা কার্তেসীয় গুণজ, এবং কার্তেসীয় গুণজে কিন্তু পদগুলো সবগুলো আমাদের বেরিয়ে আসলো, দুইটা সেটের মাধ্যমে পদগুলো সব বেরিয়ে আসলো। তাহলে 1p 1p, 2p মানে টুয়াইস p 2p, থ্রাইস p মানে 3, থ্রাইস p বলতে 3 and p, থ্রাইস p মানে 3 গুণ আর কি এই ক্ষেত্রে, যদিও অ্যাকচুয়ালি রং থ্রাইস p বলা যাবে না, আমি ফান করে বলছি। আচ্ছা, 3p 3 দেন p, তাহলে 3 দেন p। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3p তে তিনটা উপায় আছে আমাদের, একটা 1p, একটা 2p, একটা 3p। এই তিনটা উপায়ে কিন্তু আমাদের a থেকে b হয়ে c তে যাওয়া যায়। তাহলে এবার আমরা যদি একটু আসি, জাস্ট টেক ইট ইজি, ট্রাই টু টেক ইট ইজি, ইটস ভেরি সিম্পল, ক্লিয়ার হয়ে যাবে, কিছুক্ষণের ভিতরে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে, এবং আমরা যে সলিউশনগুলো দিচ্ছি, আমাদের মধ্যমণি সলিউশনগুলো দিচ্ছেন, ইনশাল্লাহ ক্লিয়ার বোঝা যাবে আর কি। জাস্ট আমি একটু আলোচনা করতে আসলাম আর কি। সো যাই হোক, তাহলে এখানে আমাদের তিনটা উপায়ে কিন্তু এখানে পৌঁছা যায়। তাহলে তিনটা উপায়ে পৌঁছা যায়। এইবার a থেকে b হয়ে c তে 3 উপায়ে পৌঁছা যায়। এখন যদি আমি আরেকটা পথ দিয়ে দিই, দ্যাট ইজ সেড টু বি q পথ, তাহলে আমার কিন্তু 6টা উপায়ে পৌঁছা যায়। অনেকের কাছে কিন্তু মনে হচ্ছে এখানে 5টা উপায় আছে, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে 6টা উপায় আছে, এবং এটা আমার চেয়ে তোমরা আরো ভালো বুঝো এখানে আসলে 6টা উপায় আছে। কেন? 1p 2p 3p 1q 2q 3q। তাহলে কার্তেসীয় গুণজ করলে আমরা এটাই পাবো। তাহলে পথ সংখ্যা 6টাই তো হবে নাকি, কারণ এখানে 3টা আছে এবং এখানে 2টা আছে, এবং 3টা এবং 2টা, হ্যাঁ, এবং 2টা, একটা অথবা একটা, তাহলে 2টা, একটা অথবা একটা অথবা একটা, 3টা, 3টা এবং 2টা, 2টা এবং 3টা, দ্যাট ইজ ইট। সো তাহলে এখানে পথ সংখ্যা আমরা কার্তেসীয় গুণজটা একটু করছি দেখানোর জন্য, খুব দ্রুত করে ফেলবো। সেটা হলো 1 2 3 গেল, আর এখানে আসলে হচ্ছে p and q, that we get 1p 1q 2p, আমি একটু অন্যভাবে করছি কার্তেসীয় গুণজটা, 2p 3p 1q 2q 3q। ছয়টা পথ আছে, 1 তারপর p, 2 তারপর p, 3 তারপর p, 1 তারপর q, 2 তারপর q, 3 তারপর q। ছয়টা পথ আছে। তার মানে আলটিমেটলি এখানে 3টা পথ আছে, একটা অথবা আরেকটা অথবা আরেকটা, এক অথবা এক অথবা এক, তাহলে 3, টোটাল হচ্ছে 3। এখানে 2টা আছে, একটা অথবা আরেকটা, ইকুয়াল হলো 3। তাহলে এখানে 2, তাহলে এখানে 3টা আছে, এখানে 2টা আছে, তাহলে এখানে 3, এখানে এখানে আমরা এই 3 লিখছি, আর এই 2 এখানকার 2, সো এই পাশে আছে 3, আর এখানে আছে এবং, কারণ এ থেকে বিতে যেতে হবে এবং বিতে যেতে হবে, তাহলে 2, ইকুয়াল টু মোট 6। এই যে 6টা আসছে, এই 6ই কিন্তু এই 6, এবং সেটা কার্তেসীয় গুণজে আমরা দেখতে পাচ্ছি যে কেন এটা গুণ হচ্ছে। এখানে কেন গুণ হচ্ছে, কারণ এখানে এটা আসছে, এখানে 6টা হয়ে যাচ্ছে, এই জন্য এই কারণে আসলে এখানকার চিহ্নটা গুণ চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। তো এগুলো আসলে আরো ডিটেইল আলোচনা গণিতের গল্পে হবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি, তাহলে এটুকু নিশ্চিত হতে পারলাম যে আমাদের এবং থাকলে গুণ হবে, এবং অথবা থাকলে হচ্ছে আমাদের যোগ হবে, এটা নিশ্চিত।
এটা নিশ্চিতভাবে বোঝা গেল। তাহলে আমাদের এবং অথবা কেরামতি শেষ। এবার আসি ঘটনা প্রকারভেদে আলোচনা করে ফেলেছি, আমরা কিন্তু সম্ভাব্যতা কাকে বলে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা একটু কিছু ইন্টারেস্টিং বিষয়, আরেকটু ইন্টারেস্টিং বিষয়ের দিকে একটু এগিয়ে যাবো আস্তে আস্তে। আচ্ছা, সম্পূরক বা পূরক সম্ভাব্যতা এটা কি জিনিস? পূরক সম্ভাব্যতাটা কি জিনিস? আচ্ছা, একজন মানুষের একটা নির্দিষ্ট সাবজেক্টে যদি তার পাস করার সম্ভাবনা 0.9 বা 9/10 হয়, সো পাশের সম্ভাবনা পাস করতেছে, পাশের সম্ভাবনা আমরা যদি বলি পাশের সম্ভাবনা 9/10 যদি হয়, ঠিক আছে। সো আমি পাস বানানটা দন্তস্ব দিয়ে লিখি, এটা আমার অভ্যাস, হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় লাস্টে এস আছে, তো এটা তো দন্তস্ব হওয়ার কথা, যদিও ডাবল এস আছে, থাক ফাইন। আচ্ছা, পাশের সম্ভাবনা হচ্ছে 9/10, তাহলে তার ফেল করার সম্ভাবনা কত? ফেইলের সম্ভাবনা কত? যেহেতু এটা একটা বর্জনশীল ঘটনা, কারণ একটা লোক কিন্তু পাস করলে সে ফেল করতে পারে না, আর ফেল করলে সে পাস করতে পারে না, একই সাথে দুইটা জিনিস করা সম্ভব না। ঠিক আছে, আমি পাসও করছি এবং ফেলও করছি একসাথে, এটা তো সম্ভব না আসলে। তাহলে যেহেতু বর্জনশীল ঘটনা, একসাথে দুটো হয় না, বর্জনশীল ঘটনা একটু আগে ডিসকাস করেছি। তাহলে আমরা যদি বলি যে ঠিক আছে, তার পাস করার সম্ভাবনা হচ্ছে 9/10, তার মানে এটা যদি আমরা স্যাম্পল বা আমরা পপুলেশন প্রবাবিলিটি দিয়ে চিন্তা করি, তাহলে তার 10টা উপায়ের ভিতরে, মানে 10টা পরীক্ষার মধ্যে সে এরকম 10টা পরীক্ষার মধ্যে সে 9বারই, 10 বার পরীক্ষা দিলে সে 9বারই পাস করে। অনেকটা ব্যাপারটা সেরকমভাবে আমাদের ভাবতে হবে। তাহলে 10 বারের ভিতরে 9বারই যদি আমাদের পাস করে, তাহলে একবার নিশ্চয়ই ফেল করে। তাহলে তার এখন আমাদের এই পাশের বেলায় আমাদের অনুকূল ঘটনা হচ্ছে পাসটা, তাহলে পাস, আর ফেলের বেলা অনুকূল ঘটনা হচ্ছে ফেইলটা। তাহলে একবার ফেল করলে এটা তো হওয়া উচিত 1/10। আর সে পাস করছে অথবা ফেল করছে, এটা তো 100% শিওর নাকি? সে পাস অথবা ফেল দুটোর একটা তো করছে, এটা তো আসলে কোনোভাবেই এখান থেকে আর মুক্তি নাই যে একটা পরীক্ষা দিলাম, এটা তো দুটাই ঘটনা ঘটতে পারে, হয় পাস হবে অথবা ফেল হবে, এটা 100% শিওর। তাহলে এই দুটো যোগ করলে আমার পাস অথবা ফেইলের সম্ভাবনা, তাই না? পাস অথবা ফেইলের সম্ভাবনা, এই দুটো যোগ করবো। কেন? অথবা তাহলে 10 প্লাস হচ্ছে 1/10, তাহলে কত হচ্ছে 9 প্লাস 1/10 ইকুয়াল টু 10/10 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে নিশ্চিত ঘটনার মধ্যে পড়ছে এটা, যে সে পাস অথবা ফেল করবে, এটা নিশ্চিত। তো আমরা সবাই নিশ্চিত, পরীক্ষা দিলে হয় পাস হবে নাহলে ফেল হবে, এটা তো নিশ্চিত। তাহলে এইটার সম্ভাবনা আসতেছে আমাদের এটা, তার মানে এটা একটা নিশ্চয়তা, এটা বোঝা যাচ্ছে। এবং পাস অথবা ফেলের সম্ভাবনা নিশ্চিত, সেটাও বোঝা যাচ্ছে। পাস অথবা ফেলের সম্ভাবনা হচ্ছে আমাদের 1। তাহলে আমরা একটু দেখি যে আমরা নিশ্চিতের একটা এক্সাম্পল দেখলাম। আচ্ছা, তাহলে এই ধরনের সম্ভাবনা যে সবসময় যদি পূরক ঘটনা হয়, হ্যাঁ, পূরক ঘটনা যদি থাকে বা সম্পূরক ঘটনা যদি থাকে, সম্পূরক ঘটনা হচ্ছে কি, যে যেই ঘটনাগুলো পরস্পর বর্জনশীল হবে, সম্পূরক ঘটনা হচ্ছে পরস্পর বর্জনশীল হইতে হবে, এবং সবগুলো পরস্পর বর্জনশীল ঘটনার সমাহারটা হচ্ছে সম্পূরক ঘটনা। যেমন পাস এবং ফেল সম্পূরক ঘটনা। কেন? কারণ পাস করলে ফেল করা যায় না, ফেল করলে পাস করা যায় না। তাহলে এটা হলো বর্জনশীল ঘটনা। প্রথম শর্ত ক্লিয়ার, যে ফেল করলে পাস করা যায় না, পাস করলে ফেল করা যায় না। তাহলে যেহেতু বর্জনশীল ঘটনা চলে গেল, এরপরের হচ্ছে যে এই দুটা ঘটনার বাইরে আর কোনো ঘটনা নাই, তাহলে এরা অবশ্যই সার্বিক ঘটনা। তাহলে পূরক ঘটনা হতে হলে সম্পূরক ঘটনা বা পূরক ঘটনা, সম্পূরক ঘটনা হওয়ার মানে কয়েকটা ঘটনা বা দুইটা ঘটনা পরস্পর সম্পূরক তখনই হবে যখন 1 নম্বর এই সম্পূরক ঘটনাগুলো পরস্পর অবশ্যই বর্জনশীল হবে। 2 নম্বর হচ্ছে যে এর বাইরে আর কোনো ঘটনা থাকবে না, সার্বিক হবে, সার্বিক সেট, তো সার্বিক হবে, তাই তো, সার্বিক হবে। 3 নম্বর হচ্ছে এই দুটার ফলাফল,
এই দুটার ফলাফল হচ্ছে যেহেতু বর্জনশীল হবে, তাহলে বর্জনশীল হইলে তো একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটনা ঘটবে না, তাহলে এরকম এরকম ঘটনা হবে এবং সার্বিক হবে। এটা সার্বিক বলতে যে এই ধরনের যতগুলো ঘটনা আছে তার বাইরে আর কোনো ঘটনা নাই। হ্যাঁ, তো সার্বিক হবে, তাহলে বর্জনশীল হবে, সার্বিক হবে, একটা গেল। আর এরপরে হচ্ছে আমাদের কি হবে, এই এই দুটার কারণে যে ঘটনাটা ঘটবে সেটা হলো এদের মোট সম্ভাবনা, অর্থাৎ অথবা দিয়ে যদি আমরা চিন্তা করি, মোট সম্ভাবনাটা এক হবে, কারণ এর বাইরে তো কোনো ঘটনা নেই। এর বাইরে কোনো ঘটনা না থাকলে তাদের মোট সম্ভাবনা তো একই হবে, কারণ এর বাইরে তো অন্য কিছু ঘটবে না। তাহলে এইগুলোর ভিতরে একটা কিছু ঘটবে 100% নিশ্চিত, 100% নিশ্চিত। আচ্ছা, তাহলে মোট সম্ভাবনাটা আমাদের এত হবে, মোট সম্ভাবনাটা অথবা দিয়ে বা একটা এটা অথবা এটা অথবা এটা ঘটবে, এটা মোট সম্ভাবনা সবসময় এক হবে। এই ধরনের ঘটনাকে আমরা বলতেছি হচ্ছে যে অবশ্যই এটা একটা আমাদের সম্পূরক ঘটনা। এই ধরনের ঘটনাগুলো হচ্ছে সম্পূরক ঘটনা। সম্পূরক ঘটনা দিয়ে যদি কোনো অঙ্ক কখনো আমাদের করতে হয়, এই সম্পূরক ঘটনার অঙ্কটা কি, পাস করার সম্ভাবনা দেওয়া থাকলে ফেল করার সম্ভাবনা বাইর করা যায়। ছক্কার ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যে ঠিক আছে, আমাকে একটা অঙ্ক বলা হলো যে ঠিক আছে 6 পড়ার সম্ভাবনা হচ্ছে 1/6। আচ্ছা, 6 পড়ার সম্ভাবনা 1/6 কেন? 6 পড়ার সম্ভাবনা 1/6 এই জন্য 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, অথবা 6 পড়তে পারে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা উপায় আছে। 6টা উপায়ের ভিতরে একটা উপায় আমার কার্যকর হবে, তাই তো? তাহলে 6টা উপায়ের ভিতরে এই 6 পড়া এইটা যদি আমার অনুকূল ঘটনা হয়, অনুকূল ঘটনা তো 6 পড়বে, এটা অনুকূল ঘটনা। যেহেতু আমরা প্রশ্নের মধ্যে বা আমরা জিজ্ঞাসা করছি বা বলছি যে 6 পড়ার সম্ভাবনা কত, 6 পড়ার মানে হচ্ছে 6 হচ্ছে অনুকূল ঘটনা। তাহলে এই অনুকূল ঘটনা একটা, আর নেগেটিভ ঘটনা হচ্ছে 6টা। তাহলে 6 পড়ার সম্ভাবনা হচ্ছে 1/6। তাহলে 6 না পড়া, 6 পড়া আর 6 না পড়া, এই দুটো তো পরস্পর সম্পূরক ঘটনা। পরস্পর সম্পূরক ঘটনা কেন সম্পূরক ঘটনা? কারণ 6 পড়া আর 6 না পড়া দুইটা ঘটনা তো একসাথে ঘটবে না। 6 পড়লে তো 6 না পড়াটা ঘটলো না, আর 6 না পড়লে 6 পড়াটা ঘটলো না। তাহলে সম্পূরক ঘটনা। তাহলে 6 না পড়ার সম্ভাবনা কত? 6 না পড়ার সম্ভাবনা হচ্ছে 1 - 1/6। কেন? কারণ 6 পড়া এবং 6 না পড়া, ঠিক আছে, 6 পড়া এবং 6 না পড়া এই দুটো পরস্পর সম্পূরক ঘটনা। এবং সম্পূরক ঘটনা হলে কি হবে? আমরা একটু আগে এই জায়গায় লিখেছিলাম, সম্পূরক ঘটনাগুলো সবগুলো যোগ করলে এক হবে। 2টা থাকতে পারে, 3টাও সম্পূরক থাকতে পারে, 4টাও থাকতে পারে, আরও বেশি থাকতে পারে, তাহলে এক হবে। তাহলে এখানে আমরা 2টা ঘটনা বলছি যে 6 পড়া এবং 6 না পড়া পরস্পর সম্পূরক ঘটনা। কেন? 6 পড়া এবং 6 না পড়া বর্জনশীল ঘটনা 1, 2 হচ্ছে 6 পড়া এবং 6 না পড়া, এর বাইরে তো আর আসলে কিছু নাই এখানে, এই জগতে তা কিছু নেই। কারণ 6 পড়া এবং 6 না পড়া, এর বাইরে তো আর অন্য কিছু নেই। হ্যাঁ, অনেকে বলতে পারে স্যার 5 পড়লো, তো 5 পড়লে তো 6 পড়লো না, অর্থাৎ 6 না পড়ার মধ্যে পড়ছে। সুতরাং 6 পড়া এবং 6 না পড়ার ভিতরে আসলে কোনো পার্থক্য নেই। তাই কি হলো? আমরা দেখতে পাচ্ছি যে 6 পড়ার সম্ভাবনা যদি 1/6 হয়, তাহলে 6 না পড়ার সম্ভাবনা হচ্ছে আমাদের হচ্ছে 1 - 1/6 ইকুয়াল টু, আমরা হিসাব করলে পাই 5/6। দ্যাট ইজ ইট, 6 না পড়ার সম্ভাবনা। তাহলে যদি আমরা বুঝতে পারি যে 6 পড়ার সম্ভাবনা, 6 না পড়ার সম্ভাবনা, দ্যাট ইজ গুড, আমরা এটা বুঝলাম। এইবার যদি আমরা একটুখানি আসি, আমাদেরকে যদি এইভাবে চিন্তা করতে হয় যে ঠিক আছে, 1 অথবা 2 পড়া একটা ঘটনা, 3 অথবা 4 পড়া একটা ঘটনা, আর 5 অথবা 6 পড়া আরেকটা ঘটনা। এইভাবে যদি আমাদেরকে করা হয়, বা প্রত্যেকটা যদি হিসাব করা হয়, একটা ছক্কাকে আমরা প্রথমে আগে একটা জিনিস ক্লিয়ার করে নিই, সেটা এইটা এটা 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 6টা ঘটনা। 6টা ঘটনা, এইটা ঘটার সম্ভাবনা 1/6, এইটা ঘটার সম্ভাবনা 1/6। প্লাস কেন দিচ্ছি? হয় এটা ঘটবে অথবা এটা ঘটবে, অথবা এটা ঘটা হচ্ছে 1/6, অথবা এটা ঘটবে, এই যে অথবা এটা ঘটার সম্ভাবনা হচ্ছে 1/6। এইভাবে আমরা যোগ করে যাচ্ছি। আরেকটা বাকি আছে 1/6, তাহলে কত হবে? এটা আবার যোগ করলে 1 হবে। কেন 1 হচ্ছে? 1 হচ্ছে এই জন্য যে এই কয়েকটা আমাদের কি বলবো, ইনসিডেন্স আছে, এর বাইরে কোনো ইনসিডেন্স নাই। একটা ছক্কা চাললে এর বাইরে কিছু ঘটতে পারে না, হয় এটা পড়বে অথবা এটা পড়বে, অথবা এটা পড়বে অথবা এটা পড়বে, অথবা এটা অথবা এটা, এর বাইরে কোনো ইনসিডেন্স নেই। তাহলে যেহেতু এরা পরস্পর বর্জনশীল, কারণ 6 পড়লে নিশ্চয়ই বাকিগুলোর একটাও পড়ে না,
আবার 3 পড়লে বাকিগুলোর একটাও পড়ে না, তো বর্জনশীল এবং এর বাইরে কোনো ঘটনা নেই, তাহলে এরা অবশ্য সম্পূরক ঘটনা আর এদের সমষ্টি হচ্ছে 1 হবে, তাই হয়েছে 1 হলো। তাহলে সম্পূরক ঘটনা, আমরা সম্পূরক ঘটনা নিয়ে একটু আলোচনা আজকে দেখলাম। তো সম্পূরক ঘটনার ব্যাপারটা আমি এখানে লিখে রাখিনি, কারণ ঘটনার প্রকারভেদের ভিতরে সম্পূরক অসম্পূরক বিষয়গুলোকে প্রবর্তন করলে আসলে অনেক হিজিবিজি হয়ে যায়, মানসিক চাপটা বেশি থাকে। আচ্ছা, তো যাই হোক, আমি জানি না মানসিক চাপ কতটুকু কমাতে পেরেছি, চেষ্টা করে যাচ্ছি আর কি। আচ্ছা, যাই হোক, এটা গেল। তো আমরা এখন একটু দেখতে চাচ্ছি যে সম্ভাব্যতা, আমাদের সম্ভবত কয়েকটা জিনিস কিন্তু আমাদের আলোচনা হয়ে গেল এবং অথবা লজিক আমাদের আলোচনা হয়ে গেছে, এবং এখান থেকে আমাদের এখানে একটা মোড দিয়ে কিন্তু আমরা চিন্তা করেছি। তাহলে এখানে মোট উপায় আছে হলো, আমরা একটু এখানে আরেকটু আলোচনা করব। আমরা এগুলো মুছে দিচ্ছি এখন। আচ্ছা, এটা ছিল পি আর এটা ছিল কিউ। হ্যাঁ, এ থেকে বি হয়ে সি তে যাওয়ার জন্য, এ থেকে বি হয়ে সি তে যাওয়ার জন্য একজন ভদ্রলোক, হ্যাঁ, এখানকার 3 নাম্বার পথ আর এখানকার পি পথ ব্যবহার করবে, তার উপায় কত? তাহলে এখানকার 3 নাম্বার 3, পি এই পথটি ব্যবহার করবে, এটা একটা ক্রম জোড়, আমরা জানি প্রথমে 3 আসবে, তারপর পি আসবে, এই 3 আসবে, তারপর পি আসবে, এবং এই কমাটা কিন্তু এবং, সেটের কমাগুলো কিন্তু অথবা। তো এগুলো নিয়ে আসলে এখনো আলোচনা করা হয়নি, অনেকের কাছে আজগুবি লাগতে পারে। সেটের টেবুলার পদ্ধতিতে যে কমা ব্যবহার করা হয় সেটা কিন্তু আসলে অথবা, আরেকদিন ডিসকাস করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আপাতত শুধু এটা বলে রাখি যে ক্রম জোড়ের এই কমাটা হচ্ছে এবং, ক্রম জোড়ের কমাগুলো সবসময় এবং থাকে। আচ্ছা, কেন এটা সামনে ডিসকাশন হবে, আমি ডিসকাস করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে 3 আছে, পি আছে এখানে, তার মানে প্রথমে 3 দিয়ে যাবে, তারপরে পি দিয়ে যাবে। তাহলে সে তার সম্ভাবনা কত? 3p, অর্থাৎ এখানকার 3 আর এখানকার p নিবে, এটার সম্ভাবনা কত? 3p এর সম্ভাবনা, 3p এর সম্ভাবনা কত? জাস্ট সেন্সটাকে তৈরি করার চেষ্টা করো। আর এই যেই অঙ্কগুলো একটু করে করাচ্ছি, এই ট্রিকগুলো একটু প্র্যাকটিস করে দেখবে যে এমসিকিউ গুলো খুব সোজা হয়ে গেছে, সিকিউটাও সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। হ্যাঁ, সো 3p এর সম্ভাবনা কত? তো আমার হাতে কয়টা উপায় আছে? মোট এখানে আছে 3টা আর এখানে আছে 2টা। তাহলে 3 গুণন 2, যে 1 2 3, 3টা আছে, আর এখানে 1 2 2টা আছে। তাহলে 3 গুণন 2 হচ্ছে 6টা। তাহলে 6টার ভিতর থেকে একটা উপায় হচ্ছে 3p, এখান থেকে 3 দিয়ে আসবে এবং এখান থেকে p দিয়ে আসবে। তাহলে সম্ভাবনা হচ্ছে 1/6, আমরা এটা এভাবে বলতে পারি। কিন্তু আমরা অঙ্কটাকে যদি অঙ্কের খাতে অঙ্কের মতো করে করি তাহলে কি হবে? অর্থাৎ এমসিকিউ এর ব্যাপারে যদি এই ধরনের কোনো সেন্স আমরা খাটাই, এমসিকিউ এর ব্যাপারে এমসিকিউটা খুব ছোট হয়ে যাবে। কিন্তু এমসিকিউটাকে ছোট না করে যদি আমরা যেভাবে অঙ্ক, যদি একটা খ নম্বর বা গ নম্বর প্রশ্নের বিষয়টা আসে, এই ধরনের কিছু একটা প্রপোজাল থাকে, তখন কিন্তু আমরা এইভাবে করবো না, তখন আমরা একটু অন্য একটা বিষয়ের অবতারণা করতে চাচ্ছি। তাহলে এখান থেকে দেখি, এখানে এ থেকে বিতে আসবে 3 পথে, তাই না? এই যে প্রথমে 3 আছে, 3 পথে, তাহলে এ থেকে বিতে আসার 3 পথ দিয়ে এ থেকে বিতে আসার 3 এর সম্ভাবনা। তার মানে এ থেকে বিতে আসবে 3 পথ দিয়ে, 3 দিয়ে তো এখানে যেতে পারবে না, বি থেকে তো সি, এখানে তো 3 পথ নেই। তাহলে এ থেকে বিতে আসার জন্য 3 সিলেক্ট করার সম্ভাবনা কত? 3 এর সম্ভাবনা হচ্ছে আমাদের, যেহেতু এখানে 3টা উপায় আছে, 1টা 2টা 3টা, তার ভিতর থেকে 3 একটা উপায়, তাহলে 1/3। আর বি থেকে সি তে যাওয়ার সম্ভাবনা কত? বি থেকে সি তে কি কোন পথে? অবশ্যই পি পথে, যেখানে বলা আছে। প্রথমটা হলো এই এখানকার পথ, দ্বিতীয়টা হলো এখানকার পি পথে। তাহলে পি এর সম্ভাবনা কত? পি এর সম্ভাবনা হচ্ছে 1/2। কেন 1/2? কেন 1/2 হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টা পথ আছে, একটা 2টা পথের ভিতরে শুধু পি একটা পথ, তাহলে অনুকূল ঘটনা হচ্ছে পি, আর 2টা পথ হচ্ছে মোট ঘটনা। তাহলে মোট ঘটনা নিচে, অনুকূল ঘটনা হবে, তাহলে এত। কিন্তু বলেছে যে এ থেকে বি হয়ে সি তে যেতে হবে, অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তার মানে 3 এবং পি, এই 3 এবং এখানে পি, হ্যাঁ, এই দুটা পথই আমাদের নিতে হবে। এই ঘটনাটাও ঘটতে হবে এবং এই ঘটনাটাও ঘটতে হবে। তাহলে সম্ভবতার খাতিরে আমরা কি করব? এবং মানে গুণ, এবং মানে গুণ। তাহলে আমরা দেখি 1/3 গুণন হচ্ছে হাফ হবে, হ্যাঁ, মোট সম্ভাবনা 1/3 গুণন হাফ, এটা হবে এই যে একটা সম্ভাবনা এ থেকে বি তে যাওয়ার জন্য, এটা এ টু বি এর জন্য এই সম্ভাবনাটা।
এটা বি থেকে সি এ যাওয়ার জন্য সম্ভাব্যতা। তাহলে তো দুটোই ঘটতে হবে, এ থেকে বি তে যেতে হবে, তারপর বি থেকে সি তে যেতে হবে, বি থেকে সি তে। তাহলে এখানে আমাদের কি হবে, এটা গুণ হবে, গুণ হলে 1/6 হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা এটাকে সরাসরি এই সেন্স থেকে বের করতে পারি, আবার এখানে কিন্তু আমরা অঙ্ক করে দেখতেও পারি যে এইভাবে আমাদের আসছে। এইবার একটু আসে, সেটা হচ্ছে সম্ভাব্যতার প্রকারভেদ, নমুনা ক্ষেত্র, পপুলেশন। আচ্ছা, সম্ভাব্যতার প্রকারভেদটা আমি একটুখানি বলে দিই আগে। হ্যাঁ, যেহেতু সম্ভাব্যতাটা নিয়ে একটু আলোচনা করেছি এবং অথবা কানেকশন নিয়ে আমরা আলোচনা করেছি, সম্ভাব্যতাটা বলার আগে আমি একটা কথা এখানে আরেকটা বলবো যে এইখান থেকে যদি এইখানে আরেকটা রাস্তা থাকে, সরাসরি এ থেকে সি তে যদি আরেকটা রাস্তা থাকে, যেই রাস্তাটার নাম হলো আলফা রাস্তা, আলফা, গ্রিক লেটার আলফা, ঠিক আছে, এই এ থেকে সি তে যাওয়ার জন্য আলফা নামক আরেকটা সরাসরি রাস্তা থাকে, তাহলে তখন মোট উপায় কত? মোট উপায় হচ্ছে এখানে বিতে যাওয়ার উপায় 3টা, আর বি থেকে সি তে যাওয়ার উপায় হচ্ছে 2টা, 3 দুগুণে 6টা। আর একটা বিকল্প পথ আছে না, এটা তো অথবা, হয় সে এ থেকে বি হয়ে সি তে যাবে, অথবা এ থেকে সরাসরি সি তে যাবে। তাহলে ওইটা তো একটা উপায়, এই উপায়টা তো একটা উপায়, এ থেকে সরাসরি আলফা পথে সি তে যাবে, ওটা একটা উপায়। তাহলে আগের যে উপায় ছিল তার সাথে এক যোগ হয়ে যাবে, যেহেতু অথবা হলে যোগ হয়, তাহলে 6 + 1 এটা হলো 7, এই ধরনের হবে আর কি। প্রবাবিলিটিও ওইভাবে হিসাব করতে হবে, প্রবাবিলিটিও ওইভাবে আমাদেরকে হিসাব করে নিতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে বিষয়টা সবার জন্য স্পষ্ট হয়ে গেল আশা করি। এবার সম্ভাব্যতার প্রকারভেদটা সংক্ষেপে একটু বলে দিচ্ছি। সম্ভাব্যতার প্রথম, লিখলাম না আর, মুখেই বলে দিই। সম্ভাব্যতার প্রথম প্রকারভেদটা হচ্ছে সাবজেক্টেড প্রবাবিলিটি। সাবজেক্টেড বা হচ্ছে কি বলবো, যে এটা হলো নির্ধারিত বা কি বলবো, ধৃত ধরে নেওয়া হয়েছে এমন একটা প্রবাবিলিটি, সাবজেক্টেড প্রবাবিলিটি। সাবজেক্টেড প্রবাবিলিটিটা এরকম একটা জিনিস, সাপোজ আজকে বৃষ্টি হবে কি হবে না, আকাশের অবস্থা এরকম থাকলে, এতটুকু বাতাস হলে, এরকম গরম লাগলে, আজকে এরকমভাবে আমার একটা ধারণা আছে যে 60% ডেতে এরকম 60% দিনই বৃষ্টি হয়, তাহলে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 6/10, ব্যাপারটা সেরকম, বা 3/5, লাইক দ্যাট, এরকম। এটা হচ্ছে সাবজেক্টেড প্রবাবিলিটি, জাস্ট ধরে নিচ্ছি। আরেকটা হচ্ছে থিওরিটিক্যাল প্রবাবিলিটি, যেটা আমরা বললাম অনুকূল ঘটনা ভাগ হচ্ছে মোট ঘটনা, এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল প্রবাবিলিটি। এবং এই থিওরিটিক্যাল প্রবাবিলিটিটা হচ্ছে, এটা প্রবাবিলিটি সংজ্ঞা থেকে আসছে। এই ধরনের প্রবাবিলিটিগুলো হচ্ছে আমাদের বিশেষ করে নমুনা ক্ষেত্র প্রস্তুত করে আমাদের কাজগুলো করতে হয়, থিওরিটিক্যাল প্রবাবিলিটি। তো থিওরিটিক্যাল প্রবাবিলিটি, সাবজেক্টেড প্রবাবিলিটি একটা, আরেকটা হচ্ছে থিওরিটিক্যাল প্রবাবিলিটি। আর আরেকটা প্রবাবিলিটি আছে, সেটা হচ্ছে স্যাম্পল প্রবাবিলিটি বা পপুলেশন প্রবাবিলিটি, বা এটাকে আমরা বলি প্র্যাকটিক্যাল প্রবাবিলিটি। তো থিওরিটিক্যাল প্রবাবিলিটির আরেকটা নাম হচ্ছে ক্যালকুলেটেড প্রবাবিলিটি। তাহলে সাবজেক্টেড প্রবাবিলিটি, থিওরিটিক্যাল প্রবাবিলিটি, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবাবিলিটি বা পপুলেশন প্রবাবিলিটি, ঠিক আছে? সো এটা আমাদের যেটা আছে আমরা পপুলেশন থেকে বের করি। আর থিওরিটিক্যাল বা ক্যালকুলেটেড হচ্ছে আমরা হিসাব কিতাব করি যুক্তির মাধ্যমে হিসাবে, যে এবং যুক্তি আসলো অথবা যুক্তি আসলো, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল প্রবাবিলিটির অন্তর্ভুক্ত। আর সাবজেক্টেড প্রবাবিলিটি তো বলেই দিলাম শুরুতেই, যেটা আমরা অনুমান করে বলছি যে এত হতে পারে। আর এরপরে হচ্ছে যে পপুলেশন প্রবাবিলিটি। পপুলেশন প্রবাবিলিটি হচ্ছে যে বাংলাদেশের মোট জনসংখ্যার এত% বৌদ্ধ, এত% মুসলিম, এত% হিন্দু, এইভাবে আছে। যদি এইভাবে থাকে তাহলে একজন লোককে হঠাৎ করে রাস্তায় জিজ্ঞাসা করলে যে আপনি হিন্দু, মুসলিম নাকি বৌদ্ধ, এটা জিজ্ঞাসা করলে তার মুসলিম হওয়ার সম্ভাবনা কত, এটা কীভাবে বের করবো? সেই ক্ষেত্রে সেই জায়গাগুলোতে টোটাল পপুলেশন একটা সার্ভে করা হয়, এই সার্ভে থেকে পপুলেশন থেকে আনা হয়। অথবা একটা স্যাম্পলও সার্ভে করা যেতে পারে একটা নির্দিষ্ট এলাকার জন্য, যে এখানে একটা স্যাম্পল নিছি, অথবা র্যান্ডম স্যাম্পল নেয়, সেগুলো আমাদের এখন আলোচ্য বিষয় না, আমরা আগে নিয়ে যাই। তাহলে সম্ভবত প্রকারভেদটা আমরা কিন্তু আলোচনা করলাম। এবার আমরা একটু দেখি পপুলেশন স্যাম্পল, পপুলেশন স্যাম্পলের ব্যাপারগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেললাম, এটাও আলোচনা হয়ে গেল। এরপরে আসতেছি আমাদের এখন যেটা হচ্ছে ট্রি আর হচ্ছে নমুনা ক্ষেত্র, এই দুটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, পরপর একটা কয়েনকে যদি আমি টস করি, তাহলে পরপর 2বার হেড পড়ার সম্ভাবনা কত? আচ্ছা, ফার্স্ট টস 1, এটা হেড পড়ার সম্ভাবনা হাফ। কারণটা কি? এখানে তো আমার দুইটাই অপশন আছে, হয় হেড হবে অথবা টেল হবে, দুইটা অপশন আছে। ওই যে পথ, হ্যাঁ 3টায় গেছি, আবার ওপাশে একটা গেছি, 4টায় গেছি, এখানে তো দুটোই পথ আছে,
উপায়, পথ, তাই না? তাহলে পথ হচ্ছে একটা হলো হেড অথবা টেল। তাহলে হেড পড়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি হেড, প্রবাবিলিটি হেড আমরা এইভাবে লিখতে অভ্যস্ত, প্রবাবিলিটি অফ হেড। প্রবাবিলিটি হেড হচ্ছে হাফ, কারণটা কি দুইটার ভিতরে একটা হচ্ছে অনুকূল, হেড আছে টেল আছে, দুইটা ঘটনা ঘটতে পারে, হয় হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে, একটা দুইটা ঘটনা, অথবা তাহলে দুইটার ভিতর থেকে একটা হলো হেড। তাহলে হেড হচ্ছে আমার এখানে যেহেতু হেড লিখছি, তাহলে এটা হচ্ছে অনুকূল ঘটনা, পুরো অনুকূল ঘটনার উপায় হলো একটা, তাহলে নিচে আমরা মোট ঘটনা দিয়ে ভাগ দিলাম হাফ। তাহলে পরপর দুইবার হেড পড়বে, তাহলে প্রবাবিলিটি হেড, আবার তো একটা প্রবাবিলিটি হেড লাগবে, তাই না? প্রবাবিলিটি হেড লাগবে, আবার একটা প্রবাবিলিটি হেড লাগবে, তাই না? তাহলে পরে আবার হেড পড়বে, তার সম্ভাবনা কত? তাহলে হলো হাফ, কি তাই তো? তাহলে হাফ, প্রথমে হেড পড়বে তার সম্ভাবনা হাফ, পরের বার আরেকবার টস করব তার সম্ভাবনা কিন্তু আমার হাফ। তাহলে পরপর দুইবার হেড পড়বে তার সম্ভাবনা কত? সম্ভাবনাটা হচ্ছে আমাদের হাফ এবং হাফ। তাহলে প্রবাবিলিটি হেড ইনটু প্রবাবিলিটি হেড, তাই তো? কেন স্যার দুইবার গুণ করলেন কেন? কারণ পরপর দুইবার টস করব, প্রথমবার হেড পড়তে হবে এবং দ্বিতীয়বারও হেড পড়তে হবে, কিন্তু এবং অথবা না, কিন্তু মানে যে কোনো একবার হেড পড়ার ঘটনা কিন্তু এটা না, তার মানে এবং, তাহলে দ্বিতীয়বার হেড পড়তে হবে, তাহলে প্রবাবিলিটি হেড এবং প্রবাবিলিটি হেড দুইবার পরপর আমার হেড পড়তে হবে, তাহলে এটা হলো 4 1/4। এখন আসলে আমি তো জাস্ট গল্প গুজব করছি, যদি কারো উপকার হয় আলহামদুলিল্লাহ, চেষ্টা থাকলো এটার জন্য। আই এম নট এ প্রফেশনাল, আমি জাস্ট আমার কাজকর্ম শেষ করে এসে তোমাদের সাথে একটু কথা বলি, চেষ্টা করি যেন সবাই ভালো থাকে। আচ্ছা, আমি একটু এখানে একটা বিষয়ের অবতারণা একটু করতে চাই, ঠিক আছে? আচ্ছা, দেখি তো কি হয়। আচ্ছা, হেড, প্রথম টসে আমার হচ্ছে হেড, আমার প্রথম টসে যদি হেড পড়ে তাহলে আমরা বলছি যে প্রথম টসটাতে আমার হেড পড়ার সম্ভাবনা হচ্ছে আমাদের হাফ, কিন্তু প্রথম টসে আমাদের কি কি পড়ার সম্ভাবনা ছিল? আমরা এই টেবিলটা বোঝার আগে, এটা নমুনা ক্ষেত্র বোঝার আগে আমি একটু ট্রিটা আগে একটু বলে নিতে চাই। একটা কয়েনকে টস করলে এখানে ট্রি আঁকাই আছে, আসলে ট্রি আসলে কিছু না, এই যে উপায়ের পদ্ধতিটা, এই উপায়টাই এখানে আর কি আছে। তাহলে প্রথমবার টস করলে হেড অথবা টেইল পড়বে, দ্বিতীয়বার টস করলে আবার হেড অথবা টেইল পড়বে, হেড অথবা টেইল পড়বে। এটাকে ট্রি বলে। ট্রি মানে কি ওই গাছের শাখার মতো, তো এই জন্য। তো ট্রিটা আমরা এখন বুঝতেছি, একটু বুঝবো, তার আগে আমি এই নমুনা ক্ষেত্রটা বোঝানোর আগে ট্রিটা একটু আলোচনা করেছি। তাহলে একটা কি হচ্ছে, প্রথমবার হেড পড়লো, তারপর এবার হেড পড়লো, পরপর দুবার হেডের কথা বলেছে। তাহলে প্রথমবার এই হেডের জন্য হচ্ছে প্রথমে হাফ লাগে, হাফ, তারপরে আবার এই হেড পড়ার পরে তো আবার দুইটা সম্ভাবনা আছে, পরের টসে তো আবার দুইটা সম্ভাবনা আছে, এটা হেড নিশ্চিত হওয়ার পর দুইটা সম্ভাবনা আছে, এটা হাফ অথবা এটা হাফ, হয় এটা অর্ধেক সম্ভাবনা, এটা অর্ধেক সম্ভাবনা। তাহলে এখানে হাফ আছে, এই হাফ আর এই হাফ কিন্তু গুণ করে এখানে 1/4 এসছে। আচ্ছা, এবার আমরা যদি আমাদের উপায় পদ্ধতিতে বিষয়টাকে একটু বিশ্লেষণ করি, প্রথমে হেড পড়ার পরে কিন্তু হেড পড়তে পারে, টেইল পড়তে পারে, প্রথমে টেইল পড়ার পরেও আবার হেড আবার টেইল পড়তে পারে। আচ্ছা, তাহলে আমাদের মোট কয়টা আছে? 4টা উপায় আছে না? কি 4টা উপায় আছে? এই উপায় পদ্ধতিতে যদি আমি আসি, 4টা উপায় আছে। কি কি উপায় আছে আমরা একটু দেখি। হ্যাঁ, সেটা হলো হেডের পরে হেড পড়তে পারে, হেডের পরে টেইল পড়তে পারে, টেইলের পরে হেড পড়তে পারে, টেইলের পরে টেইল পড়তে পারে। আমরা যদি নমুনা একটু দেখতে চাই, যে প্রথমে হেডের পরে হেড পড়তে পারে, তারপরে হেডের পরে টেইল পড়তে পারে, হেডের পরে টেইল পড়তে পারে, তারপর হচ্ছে টেইলের পরে হেড পড়তে পারে, টেইলের পরে হেড পড়তে পারে, তারপর হচ্ছে টেইলের পরে টেইল পড়তে পারে, টেইলের পরে টেইল পড়তে পারে। তাহলে কি হলো? নমুনা ক্ষেত্রটা আমাদের এইটাকে বলে নমুনা ক্ষেত্র। এই ধরনের বিশ্লেষণ করতে হবে। নমুনা ক্ষেত্র ছোট পরিসরের জন্য বা বোঝার জন্য খুব ভালো জিনিস। এটাকে লং প্রসিডিওরে নিয়ে যাওয়া খুব কঠিন, কারণ এখানে যদি 100টা টস হয় তখন আমি নমুনা ক্ষেত্র আঁকতে আঁকতে আমার পরীক্ষা শেষ হয়ে যাবে। তো যাই হোক, ট্রি ডায়াগ্রামও একই রকমের, শুধু বোঝার জন্য এবং কাজ করার জন্য খুব সহজ। এই উপায় পদ্ধতিও শুধু বোঝার জন্য এবং সেন্স গ্রো করার জন্য সহজ। ট্রি ডায়াগ্রামের ক্ষেত্রে আমি একই কথা একটু আগেই বলেছি, যে বোঝার জন্য এবং কাজ করার জন্য সহজ না, আমি ভুল বলেছি একটু আগে। কাজ করার জন্য বোঝার জন্য এবং সেন্স তৈরি করার জন্য সহজ, কিন্তু কাজ করার জন্য এগুলো ভালো জিনিস না। কাজ করার জন্য আমাকে ম্যাথমেটিক্যাল লজিক তৈরি করে রাখতে হবে আগে থেকেই, ঠিক আছে? আচ্ছা, দেখি এখানে 4টা উপায় আছে। এটা কি? এটা হলো হেড, এটা হেড টেইল, এটা টেইল হেড, এটা টেইল টেইল। অর্থাৎ প্রথমে হেড পরেও হেড, প্রথমে হেড পরে টেইল, প্রথমে টেইল পরে হেড, প্রথমে টেইল পরে টেইল। এই 4টা উপায় আছে আমাদের। 4টা উপায়ের ভিতর থেকে আমার অনুকূল ঘটনা হচ্ছে এটা। কেন অনুকূল ঘটনা এটা? কারণ দুইটা হেড পড়তে হবে বলেছে,
পরপর দুইবার হেড পড়তে হবে, এই যে হেড এই যে হেড, পরপর দুইবার হেড পড়তে হবে। তাহলে অনুকূল ঘটনা, তাহলে মোট 4টা ঘটনার ভিতর থেকে একটা হলো অনুকূল ঘটনা। তাহলে সহজে কিন্তু আমরা এই অ্যান্সারটা বের করতে পারতেছি যে অনুকূল ঘটনার উপরে মোট ঘটনা নিচে 4, তাহলে 4-এর 1। তো এই হচ্ছে আমাদের এখানকার আলোচনা। তাহলে আমরা মোটামুটি নমুনা ক্ষেত্রের ব্যাপারটাও বুঝে গেলাম, নমুনা ক্ষেত্রের ব্যাপারটা বুঝে গেছি, ট্রি ডায়াগ্রাম বুঝেছি, সম্ভবত বুঝেছি। এখানে আমাদের সবকিছু বোঝা মোটামুটি শেষ, ট্রি ডায়াগ্রাম আমাদের বোঝা শেষ। আচ্ছা, এখন আমরা যদি একটু আসি, সেটা হচ্ছে আমরা নমুনা ক্ষেত্র দিয়ে অঙ্ক চাইলে করতে পারি, আমরা ট্রি ডায়াগ্রাম দিয়ে অঙ্ক চাইলে আমরা অঙ্ক করতে পারি। আর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এবং অথবা এই বিষয়টাকে আমাদের বুঝে নেওয়াটা। ঘটনা তো আমরা ঘটনা নিয়ে আমরা মানে পরীক্ষার জন্য ঘটনা নিয়ে কোনো টেনশন করবো না, আমাদের সবসময় মনে রাখতে হবে এইটা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ঘটনা করে। আচ্ছা, এখানে ট্রি দিয়ে অনেক কিছু সহজে সলভ করা যায়, বিশেষ করে এমসিকিউগুলো খুব সহজে সলভ করা। নমুনা ক্ষেত্র দিয়ে অনেক সময় এমসিকিউ খুব সহজে সলভ করা যায়। আর সম্ভাব্যতা কাকে বলে এই জিনিসটা কিন্তু আমাদের একেবারে ক্লিয়ার ধারণা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা সম্ভাব্যতায় সুবিধা করতে পারবো না। আচ্ছা, এখন হেড টেলের আর কয়েকটা জিনিস একটু আলোচনা করবো, তারপরে আমাদের আজকে আলোচনাটা শেষ হবে। আমি তো বলেছি আমি পড়াতে আসি না, গল্প করতে আসি। জাস্ট গল্পে গল্পে যদি আমরা কিছু নিজে শিখি, অন্যকে শেখাতে পারি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পরীক্ষাটা যেন ভালো হয়। পরীক্ষাটা মাথায় রেখে কাজ করতে হবে, কারণ সামনে তো পরীক্ষা করে আরও অনেক কথা হবে, অনেক কিছু আলোচনা হবে। এগুলো কম্বিনেটরিক্স দিয়ে অনেক সহজে সলভ করে ফেলা যায়। আসি, কম্বিনেটরিক্স এখন যাবো না, আমরা চলে আসছি প্রথমে হেড এবং পরে টেইল। প্রবাবিলিটি অফ হেড এবং প্রবাবিলিটি অফ টেইল, হেড অ্যান্ড প্রবাবিলিটি অফ টেইল। তার মানে আমরা এটা বলবো না, আমরা বলবো হেড অ্যান্ড টেইল। প্রবাবিলিটি অফ এইভাবে বলবো, প্রবাবিলিটি হেড টেইল। প্রথমে হেড পড়বে এবং পরে টেইল পড়বে, এটা সম্ভাবনা কত। তো আমরা যদি কন্টিনজেন্সি টেবিলে আসি, সরি এটা কন্টিনজেন্সি টেবিল না, এটা হচ্ছে আমাদের জাস্ট স্যাম্পল টেবিল বা আমরা বলি যে নমুনা ক্ষেত্র। সো এটাকে আমরা যেটা বলবো সেগুলো হেড হেড, হেড টেইল, টেইল হেড, টেইল টেইল। আমি বলবো স্যার আপনি এটা গুছাই লিখতেছেন কীভাবে, ভুল হতে পারে। তো সেজন্য কিন্তু আমরা ট্রি একটু হেল্প নিতে পারি। সেটা হলো প্রথমে হলো হেড, তারপরে হলো টেইল। এটা হলো প্রথম টস, দ্বিতীয় টসে আমরা যাচ্ছি আবার হেড টেইল, কিন্তু এটা ঘটলেও তো আবার টস হবে। তো হেড এবং টেইল, তার মানে প্রথম টসে যদি হেড পড়ে, তারপরে দ্বিতীয় টসে হেড টেইল পড়ার সম্ভাবনা থাকে। প্রথম টসে যদি টেইল পড়ে, তো তবুও দ্বিতীয় টসে হেড টেইল পড়ার সম্ভাবনা থাকে। তাহলে হেড হেড, হেড টেইল, টেইল হেড, টেইল টেইল, এটা এখানে লেখা আছে, হেড হেড, হেড টেইল, টেইল হেড, টেইল টেইল। তো এটা লিখলাম। তাহলে এখন আমাকে বলছে কি হেড এবং টেইল, হেড এবং টেইল। তাহলে হেড এবং টেইল এটা একটা ঘটনা, এটা একটা ঘটনা। আর আমার মোট ঘটনা আছে 1টা 2টা 3টা 4টা, তাহলে 1/4। তাহলে এটারও সম্ভাবনা কিন্তু 1/4। তাহলে এইভাবে যদি আমরা হিসাব করতে থাকি, হ্যাঁ, আমরা এমসিকিউ এর জন্য সহজে, বা যদি আমরা এভাবেও হিসাব করি যে ঠিক আছে প্রথমে হেড পড়ার চান্স হচ্ছে 1/2, যেমনটা আগে করেছিলাম, আবার পরে হেড পড়ার চান্স হচ্ছে 1/2, তাহলে মোট হেড পড়ার চান্স হচ্ছে 1/4, মোট হেড এবং টেইল পড়ার চান্স হচ্ছে 1/4। আচ্ছা, তাহলে দুটো টেইল টেইলও একই হবে, টেইল হেডও একই রকমের হবে। তাহলে আর কি বাকি থাকলো? বাকি অবশ্যই আছে। ঠিক আছে, প্রথমে যদি আমাকে এটা বলে যে ঠিক আছে আমার হেড এবং টেইল পড়বে না, তার সম্ভাবনা কত? সম্পূরক সম্ভাবনার কেসটা আমরা আসতেছি আর কি। তো হেড এবং টেইল পড়বে না, নট হেড অ্যান্ড টেইল। হ্যাঁ, নট হেড অ্যান্ড টেইল, আমরা নোটেশনটাকে এখানে উপরে এটা চিহ্ন দিতে পারি, একটা বার চিহ্ন দিতে পারি, অথবা এখানে ব্রাইট দিতে পারি। এই নোটেশনগুলো আমাদের বইতে নাই, বিধায় আমি ব্যবহার করছি না। তো আমি বলি সেটা হচ্ছে যে নট হেড অ্যান্ড টেইল, আমরা মানে হেড এবং টেইল পড়বে না, এটা পড়বে না। প্রবাবিলিটি হেড এবং টেইল, আমি এই আচ্ছা কথা লিখি না, এটাই ভালো হয়। হেড টেইল পড়বে না, পড়বে না, তার সম্ভাবনা। হেড টেইল পড়বে না তার সম্ভাবনা কত? তো হেড টেইল পড়বে না তার সম্ভাবনা, হেড টেইল পড়ার সম্ভাবনা যত, 1 থেকে তা বাদ দিতে হবে, কারণ ইয়েস নো এটা তো আসলে সম্পূরক ঘটনা, আমরা তো একটু আগে সম্পূরক ঘটনা আলোচনা করেছি। তাহলে হেড টেইল পড়ার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি হেড টেইল, এটা কত? এটা আগে বের করে নিচ্ছি। কেন? এটা আমরা বের করলাম 1/4, একটু আগে আমরা বের করেছি 1/4। তাহলে হেড টেইল একসাথে না হবে, সেটার মানে হেড টেইল হবে না, এটার সম্ভাবনা কত? তাহলে 1 - 1/4, এটা হচ্ছে, তাহলে কত থাকলো আমাদের? 3/4।
হেডটেল হবে না, হেডটেল না হওয়ার সম্ভাবনা হচ্ছে এটা, হেডটেল না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এটাকে যদি আমরা আবার আগের মতো করে টেবিল দিয়ে, অর্থাৎ আমরা যেটাকে বলি যে আমাদের স্যাম্পলিং টেবিল বা আমরা যেটাকে বলি হচ্ছে নমুনা ক্ষেত্র, সেটা হচ্ছে হেড হেড, ওই যেভাবে আছে লিখতেছি, হেড হেড, হেড টেল, টেল হেড, হেড টেল, টেল হেড এবং টেল টেল। প্রথমে হেড তারপরে টেল, প্রথমে হেড তারপরে টেল পাওয়া গেছে, এটা এটা এখানে আছে, এটাকে বাদ দিলাম, বাদ দিলে কত কটা থাকে, 1 2 3। যেহেতু এটা পড়বে না, তাহলে না পড়াটাই অনুকূল ঘটনা, তাহলে এইটা বাদ দিয়ে বাকি সবগুলো ঘটনা অনুকূল, 1টা 2টা 3টা অনুকূল ঘটনা, তাহলে 3টা অনুকূল ঘটনা, মোট ঘটনা হচ্ছে 4টা, 1টা 2টা 3টা 4টা, 4 দিয়ে ভাগ দিলাম, তাহলে 3/4, তাহলে 3/4 আমাদের এখান থেকেও এভাবে বের করা যায়। আচ্ছা, এখন যদি আমাকে বলে যে প্রথমে হেড, একটা পাজলিং ইস্যু, জাস্ট ভাষার একটা মারপ্যাচ একটা দেখি, সেটা হচ্ছে প্রথমে আমাকে কেউ বলবো যে ঠিক আছে প্রথমে হেড পড়বে কিন্তু পরে টেইল পড়বে না, টেইল পড়বে না। আমি উপরে একটা বার দিলাম এবার যে হেড পড়বে কিন্তু পরে টেইল পড়বে না। তো পরে টেইল পড়বে না কি বলবো, হেড পড়বে, তার মানে কি, এইটার মানে হচ্ছে হেড এবং পরেরটাও হেড, তাই তো? তো প্রবাবিলিটি অফ এইটা সমান প্রবাবিলিটি অফ এইটা, কারণ টেইলের বাইরে কি আছে, হেড আছে। সার্বিক সেটের ভিতরে কি কি আছে, হেড আর টেইল ছাড়া তো আর কিছু নাই সেটের ভিতরে। তাহলে সেটের ভিতরে যদি নট টেইল হয়, প্রাইম বা নট টেইল যদি হয়, তাহলে অবশ্যই নট টেইল মানে কি, তার বাইরে তো শুধু হেডেই থাকলো, আর তো কিছু থাকলো না, তাই তো? তো যাই হোক, আমরা আসি, সেটা হচ্ছে যদি পরে এটা বলে যে আরেকটু পাজলিং, সেটা হচ্ছে যে প্রথমে হেড পড়লো, তারপরে যে কোনো কিছু, হেড তারপরে এনি, প্রথমে হেড তারপরে এনি, হেড অথবা টেইল যে কোনো কিছু পড়লো, এটা সম্ভাবনা কত? এটা সম্ভাবনা খুব সিম্পল, কারণ প্রথমে হেড পড়বে আর প্রথমে যে পরে যে কোনো একটা কিছু পড়বে, এটা তো 100% নিশ্চিত যে পরে একটা কিছু না একটা কিছু পড়বে। আর প্রথমে হেড পড়বে, তার সম্ভাবনা হলো, প্রথমে হেড পড়বে তার সম্ভাবনা হচ্ছে হাফ, আর পরে যে কোনো কিছু পড়বে, পরে যে কোনো কিছু পড়বে, পরে তো এনি যে কোনো কিছু, তো যে কোনো একটা কিছু পড়বে তো 100% নিশ্চিত একটা না কিছু পড়বে, হেড না টেইল একটা তো কিছু পড়বে। তাহলে প্রবাবিলিটি অফ এনি এটা কত? প্রবাবিলিটি অফ এনি হচ্ছে 1, তাহলে মোট সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ either head probability of head and any, এটা হচ্ছে হাফ ইনটু 1 ইকুয়াল টু হাফ। আচ্ছা, এখন এটা হলো, দেখা যাচ্ছে তো না? আচ্ছা, এই অংশটা দেখা যায় না। probability of any না, probability of head and any, প্রথমে হেড পড়বে তারপর যে কোনোটা পড়বে, এটা হলো প্রবাবিলিটি অফ হেড হচ্ছে হাফ আর প্রবাবিলিটি এনি হচ্ছে 1, তাহলে এখানে থাকলো হলো হাফ, প্রবাবিলিটি হেড এন্ড এনি হচ্ছে হাফ। তার মানে একটু আমরা যদি আবার নমুনা ক্ষেত্রে দেখি, তাহলে কি থাকে, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। প্রথমে হেড পড়বে, তার সম্ভাবনা কত? এটা তো প্রথম, ফার্স্ট, এটা সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট টস সেকেন্ড টস। প্রথমে হেড পড়বে, সম্ভাবনা কত? অবশ্যই 1 2 3 4টা আছে, 4টার ভিতর থেকে আমরা 2টা হেড আছে, তাহলে 4টা হলো মোট ঘটনা আর অনুকূল ঘটনা হলো 2টা, তাহলে হাফ। এই হাফ হচ্ছে আমাদের এই হাফ। আচ্ছা, ঠিক আছে, বা আমরা বলি এই হাফ। এরপরে বলছে এরপরে যে কোনো কিছু পড়বে, এরপরে যে কোনো কিছু, তো তার মানে সবগুলোই অনুকূল ঘটনা, হেড পড়বে টেল পড়বে, তো সবগুলো অনুকূল ঘটনা। তাহলে সবগুলো যদি অনুকূল ঘটনা হয়, তাহলে পরের সম্ভাবনা 100-100, পরের সম্ভাবনা 100-100 কেন? কারণ আমার 4টা ঘটনা আছে, 4টার ভিতরে 4টাই অনুকূল ঘটনা, যে কোনোটা পড়লিতে হবে, তাহলে তো এটার কোনো হিসাব নেই। তার মানে আসলে প্রথম সম্ভাবনাটাই আমার সম্ভাবনা, পরের সম্ভাবনাটার আসলে এখানে কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে ছক্কার ক্ষেত্রেও আমরা কিন্তু একইভাবে অঙ্ক করে চলে আসতে পারি। যে কোনো অঙ্ক ছক্কার ক্ষেত্রে আমাদের এইভাবে করেই করতে হবে। হ্যাঁ, কোনো একটা কিছু ঘটার সম্ভাবনা, ট্রেনে উঠে কোথাও যাচ্ছি, এখান থেকে ট্রেনে বাসে যাওয়ার সম্ভাবনা, এই ব্যাপারগুলো সবগুলোকে আমাদের এইভাবে চিন্তা করতে হবে। জাস্ট এই উপরে যে পদ্ধতিটা বলা হয়েছে সেই সাথে আমাদের
এখানে হচ্ছে এটা একটা মডেল দেখানো আছে। এই মডেলের সাথে হচ্ছে আমাদের অথবা যুক্তিটা বোঝানোর জন্য, সম্ভবত সম্ভবত বোঝানোর জন্য, নমুনা ক্ষেত্র বোঝানোর জন্য, সবগুলোর জন্য এবং ট্রি বোঝানোর জন্য, সবগুলোর জন্য এই মডেলটা একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে, সহজে অঙ্কগুলো করা যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে খুব অল্প পরিসরে আসলে এত কিছু আলোচনা করা সম্ভব না, যতটুকু সম্ভব চেষ্টা করেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।